তুই যদি ভাবস আমাকে ধরে আমাকে বিয়ে করবি, তাহলে তুই ভুল ভাবছস। আমি কোনোদিন তোকে বিয়ে করব না। সেইটা পরে দেখা যাবে। তোকে কিভাবে বিয়ে করাতে রাজি করতে হবে সেইটা আমি ভালো করে জানি। মাহিন আমার কাছে আসবে না, যদি আসোস আমি চিৎকার করব। হাহাহা, চিৎকার করে কোনো লাভ হবে না। এখানে আমার বন্ধু থাকে, আর কেউ না। মাহিন দেখ, আমাকে যেতে দে। আমি তোর কি ক্ষতি করছি বল? কেন আমাকে জোর করে বিয়ে করতে চাস? ভালোবাসি তাই, আর তোর দেমাগ ভেঙে দেওয়ার জন্য। মাহিন কথাটা বলে মায়াকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। মায়া উঠতে যাবে, সাথে সাথে মাহিন খাটের সাথে তার 2 হাত চেপে ধরে। বুকের উপর থেকে ওড়না সরিয়ে ফেললো। জোর করে 3 পিস পায়জামা খুলে ফেললো। মায়া হাত দিয়ে ঢাকার চেষ্টা করলে মাহিন হাত সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লো। মায়া কান্না করতে লাগলো। মাহিন ওইদিকে খেয়াল না করে নিজের মতো আদর করতে লাগলো। আদর করা শেষ করে মায়ার উপর থেকে উঠে ফোনটা হাতে নিয়ে ক্যামেরা ভিডিও সেভ করে নিয়ে বলল, তোর আজাইরা কথার জন্য এখন ভিডিওটা এডিট করতে হবে। কি, তুই ভিডিও করস? হাহা, হ্যাঁ, ভিডিও বানাবো না তো কি করব। এখন তুই রেডি হয়ে নে, তারপর কাজী অফিসে গিয়ে তোকে বিয়ে করব। আর যদি না যাস, এই ভিডিও তোর ভাইয়ের কাছে তোর আব্বুর ফোনে পাঠিয়ে দেব। নেটে ছাড়লে তো সারা বিশ্ব দেখবে। মায়া রেগে গিয়ে উঠে মাহিনের গলা চেপে ধরে বলল, আমার সাথে এমন কেন করছস? একটা মেয়ের সাথে এমন করতে লজ্জা করে না? তোর ঘরে কি মা বোন নেই যে অন্য একটা মেয়ের সাথে এমন করস? চুপ কর, জামা পরে নে। মাহিন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শার্ট প্যান্ট পরে নিল। মায়াকে জোর করে 3 পিস পায়জামা পরিয়ে দিয়ে মাথার চুল ঠিক করে দিয়ে বলল, যান চলো। আমি কোথাও যাব না। আমি এক্ষুনি এখানে আত্মহত্যা করব, আর আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। মাহিন মায়াকে পাজা কোলে তুলে নিল। রুমের বাহিরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বাসায় তালা দিয়ে মায়াকে জোর করে কোলে তুলে নিয়ে বাইকে বসিয়ে দিয়ে বাইক স্টার্ট দিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে বের হলো। ওর বন্ধুদের কল দিয়ে কাজী অফিসে আসতে বলে ফোন রেখে মায়াকে বলল, বেশি বুঝিস না, কপালে দুঃখ আছে তোর। আমাকে ছেড়ে দে জানোয়ার। তোকে অভিশাপ দিলাম, তুই কোনোদিন শান্তিতে থাকতে পারবি না। কবে বা শান্তিতে ছিলাম? সব শান্তি তো তোরা কেড়ে নিয়েছিস। মাহিনের কথা শুনে মায়া অবাক হয়ে বলল, মানে আমরা কিভাবে কেড়ে নিলাম? তুই প্রতিনিয়ত আমাকে জ্বালাইছস। কলেজ লাইফ থেকে ভার্সিটি ওঠার পর থেকে আমাকে প্রতিনিয়ত অপমান করে গেছস। বড় ভাইদের দিয়ে মার খাওয়াইছস। এখন দেখ কেমন লাগে। আমি তার জন্য তোর কাছে এত ক্ষমা চাইছি, তারপরও কেন আমার সাথে এরকম করলি? ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে আমার শান্তি হবে না। মাহিন কথাটা বলে মায়াকে নিয়ে কাজী অফিসে চলে গেল। কাজীকে ঘুষ দিয়ে জোর করে মায়াকে বিয়ে করে নিল। বিয়ে করে কাজী অফিস থেকে বের হয়ে ওর বন্ধুদের 5,000 টাকা দিল খাবার খাওয়ার জন্য। রাকিব আর মায়াকে বাইকে তুলে সোজা স্টেশনে চলে গেল। মায়া মাহিনকে বলল, কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাড়িতে। তোর বাড়িতে যাব না, আমাকে হোস্টেলে রেখে আয় বলছি, না হলে তোর খবর আছে। আমার বউ তুই, তাই আমার সাথে আমার বাড়িতে যেতে তুই বাধ্য। আমি এই বিয়ে মানি না, আমাকে ছেড়ে দে, না হলে আমি চিৎকার করে সবাইকে বলে দিব তুই আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিস। সাহস থাকলে করে দেখ, আমিও ভিডিও সেন্ড করে দিব। মায়া আর কিছু বলতে পারল না। মাহিন টিকিট কেটে নিল। তারপর ওর বন্ধুকে বলল, তুই বাইকটা নিয়ে হোস্টেলে চলে যা, আর আমি না আসা পর্যন্ত বাইক তোর কাছে রেখে দিস। রাকিব কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন বলে উঠল, পরে শুনবো, এখন ট্রেনে উঠতে হবে। মাহিন চাবিটা দিয়ে মায়ার হাত ধরে ট্রেনে উঠে পড়ল। মাহিন ট্রেন ভিতর থেকে মায়ার জন্য খাবার কিনলো। কিনে মায়াকে দিয়ে বলল, মায়া, খাবারগুলো খেয়ে নাও। তুই খা, আমার খেতে হবে না। খাবার খেয়ে নে, ভালো করে বলে। তোর কানে যায় না নাকি? না যায় না, তুই খা তোর খাবার। মাহিন আর কিছু না বলে জানালা দিয়ে খাবারটা ফেলে দিল। মায়া অবাক হয়ে গেল। মাহিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। মায়া চুপচাপ বসে থেকে মনে মনে ভাবলো, মাহিনের বাচ্চা, তোর আমি যে কি হাল করব। আমাকে জোর করে বিয়ে করার শিক্ষা আমি তোকে দিব। তোর ধারণাও নাই আমার ফ্যামিলির কি ক্ষমতা। আমাকে সাধারণভাবে চলতে দেখে মাথায় উঠে গেছিস না? উঠা বের করব।
মায়া কথাগুলো ভাবতে লাগলো আর মাহিনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। 2 ঘন্টা জার্নি করে মাহিন সামনের স্টেশনে নেমে পড়লো। মায়ার হাত ধরে স্টেশন থেকে বের হয়ে একটা রিকশায় উঠে পড়লো। মায়া বলল, এই গ্রামের নাম কি? কচুরলতা। মাহিনের কথা শুনে রিকশাওয়ালা হেসে দিল। সাথে মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, এইটা আবার কেমন গ্রামের নাম? রাঙাপুর গ্রাম। এই নামটা আগে কোথাও যেন শুনেছিলাম। ও আচ্ছা। হুম। মাহিন বেশ কিছু দূর যেতেই মাহিনকে অনেক সালাম দিতে লাগলো। মায়া অবাক হয়ে শুধু দেখতে লাগলো। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কিছুই নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান ছেলে, তাই আমাকে মোটামুটি সবাই সম্মান করে। ও। হুম। বেশ কিছু দূর যেতেই একটা বাড়ির সামনে নামিয়ে দিল। মাহিন ভাড়া দিতে গেলে নিতে না চাইলে মাহিন রাগী লোক নিয়ে তাকাতেই ভাড়া নিয়ে লোকটা চলে গেল। মায়া মাহিনের দিকে তাকিয়ে ভাবল, এই বেটা সবার সাথে রাগ দেখায় কেন? প্রথমে তো সাদা সিধা ভাবছিলাম, এখন বোঝা যাচ্ছে শয়তানের নানা এটা। মাহিন মায়ার হাত ধরে গেট দিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকলে ছোট ছোট ছেলে মেয়ে দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরলো। মাহিনের ভালো মন্দ খবর নিতে লাগলো। মায়া চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ওখানে এসব কি করছে? এতিমখানার জন্য রান্না হচ্ছে, আর ওই পাশে বৃদ্ধাশ্রমের জন্য রান্না হচ্ছে। এইগুলো তোমাদের নাকি? আর এই বাচ্চাগুলো কারা ছিল? হুম, আমাকে যেহেতু কেউ মামা চাচা বলে ডাকলো, তার মানে আমার ভাই বোনদের ছেলে মেয়ে। কি? তোমার ভাই বোন কয়টা? এত বাচ্চা? এইগুলো সব আমার চাচাতো ভাই বোনের ছেলে মেয়ে। আর গুড, আমাকে তুমি বলে ডাকো। তুই বলো না তাহলে খবর আছে। মাহিন মায়াকে নিয়ে ভিতরে ঢুকলে ভিতরে এত মানুষ দেখে মায়া অবাক হয়ে গেল। মাহিন ভিতরে যেতেই ওর চাচাতো ভাই বোনরা এসে জড়িয়ে ধরলো। মাহিনের সাথে মায়াকে দেখে ওর চাচাতো ভাই রনি বলল, ওই মেয়েটা কে রে? পরে বলছি ভাইয়া। আব্বু চাচুরা কোথায়? ওনরা তো বাইরে গেছে, আর তুই না বললি আসবি না? আরে আসবো না কেন? তোমরা এসেছো, আমি একা বাইরে থেকে কি করব? মাহিন ওর আম্মুর ডাক শুনে পিছনে ঘুরে ওর আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরলো। ওর আম্মু মাহিনের সারা মুখে চুমু দিয়ে বলল, বাবা তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিক মতো খাস না? তোকে কতবার বলেছি পড়াশোনা কম করে করিস, নিজের খেয়াল ভালো করে রাখিস। আম্মু, খেয়াল রাখার জন্য তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবাই মাহিনের দিকে তাকালো। মায়া নিজেও অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, কি মজা করছিস নাকি? আরে না, মজা করছি না। মায়া, এইদিকে আসো। মায়া এসে সালাম দিলে মাহিনের আম্মু আর সবাই অবাক হয়ে বলল, সত্যি তুই বিয়ে করছস? হ্যাঁ, আমার ভালো লাগছে, তাই বিয়ে করে নিয়ে এসেছি। আম্মু, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমাদের খাবার রুমে পাঠিয়ে দিও তো। আর আম্মু, তোমার কিছু শাড়ি দিও তো। কোনো জামা কাপড় নিয়ে আসতে দেয় নাই। কাজী অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। মাহিন কথাটা বলে মায়ার হাত ধরে সিঁড়ি বেয়ে নিজের রুমে নিয়ে গেল। রুমে গিয়ে মায়া মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর তো সাহস কম না? এভাবে সবাইকে কিভাবে বলে দিলি তুই আমাকে বিয়ে করছস? তো যা সত্যি তাই বলছি। তোর সাহস আছে বলতে হবে। আমার সাহস সবসময় ছিল। আম্মুকে কথা দিয়েছিলাম মারামারি করব না, তাই তোদের এসব জ্বালাতন সহ্য করছি। যদি কথা না দিতাম তাহলে ওইখানে কুতে রাখতাম। তুই যেভাবে বললি তাদের মনে কতটা কষ্ট লাগছে তোর কোনো ধারণা আছে? কিছুই হয় নাই, আমি তাদের কলিজার টুকরা। আমি এই বাড়িতে সব থেকে ছোট ছেলে। আমি যা করি তাই তারা মেনে নেয়, তাই এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। শুনো, সবাই তোমার সাথে কথা বলার চেষ্টা করবে, সবার সাথে নিজের মানুষের মতো কথা বলবে। কারোর সাথে খারাপ ব্যবহার করলে খবর আছে। মাহিনের কথা শেষ হইলে মাহিনের কাজিনরা সব ভিতরে আসে। মায়াকে অনেকগুলো শাড়ি 3 পিস দেয়। মায়া যেন হাঁ হয়ে গেল। মাহিন বলল, আপু, ভাবি, আপনারা কেন আপনাদের পছন্দের শাড়িগুলো দিচ্ছেন? আম্মুর শাড়ি দিলে তো হইতো। তুমি চুপ করো। আমাদের বোনকে আমরা কি দিব সেটা একান্তই আমাদের বিষয়, তুমি ছাড়ো।
বোন, তোমার যেইটা পছন্দ হয় ওইটাই নাও। আর আব্বা, আসলে তোমাকে দেখা হয়ে গেলে আমরা শপিং করতে যাব, তোমার মন মতো কিনে নিও। আপনাদের এত ভালোবাসা পাবো ভাবতে পারি নাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাট আমি আপনাদের পছন্দের জিনিসটা নেওয়াটা কেমন হবে? আন্টির একটা শাড়ি দিলে চলবে? আরে তুমি আমাদের পর ভাবছো কেন? আমাদের থেকে চাইলে সবগুলো নিতে পারো। এইগুলো সব নতুন, আমরা একবারও পরি নাই। এমনটা আমি নিতে পারবো না। আমাকে পুরনো শাড়ি দেন। আরে নাও, এত কথা বলো না। মাহিন, তুমি আমাদের বোনের সাথে এভাবে কথা বলছো কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করেন। মাহিন আলমারি থেকে শার্ট প্যান্ট পে করে রুম থেকে চলে গেল। মায়া একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। মায়া গোসল করে বাইরে এসে দেখে সবাই বসে থেকে গল্প করছে। মায়াকে দেখে ভাবি বলে উঠল। বোন, এইটা কিভাবে শাড়ি পরেছো? মায়া লজ্জা পেয়ে গেল। মায়া মাথা নিচু করে বলল, আসলে আমি এই শাড়ি পরতে পারি না, আর আমি কোনোদিন পরি নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা পরিয়ে দিই। মাহিনের ভাবি আর কাজিনরা মিলে মায়াকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি পরানো শেষ হলে মাহিনের ভাবি বলে উঠল। মাশাআল্লাহ, মাহিনের পছন্দ আছে বলতে হবে। মায়া লজ্জা পেয়ে গেল। মাহিনের আম্মু এসেছে। মায়ার সামনে অনেকগুলো গয়নার বাক্স নিয়ে আসলো। মাহিনের ভাবি কিছুটা সাহায্য করে খাটের উপরে রেখে দিল। মাহিনের আম্মু বলল, বৌমা, এগুলো সব তোমার জন্য, আরও আছে। এগুলো নিয়ে আসার মতো হাতে জায়গা ছিল না। আর আমি জানি তোমার এইগুলো ডিজাইন পছন্দ হবে না। তুমি চিন্তা করো না, তুমি চাইলে তোমার পছন্দ মতো কিনে নিও। শুধু তোমার শ্বশুর আসুক, তিনি এখন কি বলবে এটাই বুঝতে পারছি না। আন্টি, আমার এইসবের দরকার নেই। আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন এইটাতেই আমি অনেক খুশি। এইসব আপনি আপনার কাছে রেখে দেন। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আর তোমার গয়নার জায়গায় গয়না। এগুলো আমার শাশুড়ির, মাহিনের বউয়ের জন্য বানিয়েছিল। আর কিছু আমি বানিয়েছিলাম। এই বাড়িতে সব বউদের তাদের ভাগ দেয়া হয়ে গেছে। আর এখন মাহিন যখন বিয়ে করেছে, সেখানে এগুলো তোমার অধিকার। মাহিন আসলে মায়া ইশারা করলো। মাহিন ইশারা করে নিতে বলল। মায়া রাগের লোক নিয়ে তাকালে মাহিন বলল, আম্মু, এইগুলো তোমার কাছে রেখে দাও। ওর যখন দরকার পড়বে তখন ওকে দিও। আপাতত কিছু গয়না পরো, তোমার শ্বশুর এসেছে। তোমাকে খালি গলায় দেখলে আমার উপরে রেগে যাবে। মাহিনের আম্মু মায়াকে হাতে চুড়ি একটা হার পরিয়ে দিল। মায়াকে দেখতে অনেক সুন্দর লাগছিল। মাহিনের আম্মু বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি। আমাকে কি আন্টি আন্টি করছো? আমি মাহিনের আম্মু, মানে তোমারও। তাই আমাকে আম্মু বলে ডাকবে। আর শুনো, তোমার শ্বশুরের সামনে গিয়ে সালাম দিবে আর আব্বু বলে ডাকবে। তাহলে দেখো, তোমাদের উপর রেগে থাকলেও কিছুটা হইলেও মন নরম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আম্মু। কাজের মেয়েগুলো মাহিন আর মায়ার জন্য খাবার নিয়ে আসলে মাহিনের আম্মু মাহিনের দিকে তাকিয়ে বলল, বৌমাকে খাওয়াই দে, আর তোরা সবাই নিচে চলে আয়। সবাই মাহিনের আম্মুর সাথে চলে যেতে লাগলো। মাহিনের ভাবি ধাক্কা দিয়ে মায়ার উপরে ফেলে দিল। মাহিন মায়ার উপরে পড়লে মায়া ধাক্কা দিলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কাজের মেয়েগুলো চলে গেলে মায়া বলল, কিরে, তোর বাপ কি ঘুষ খায় নাকি? না হইলে এত গয়না আবার এতিমখানা আর বৃদ্ধাশ্রম চালায়? পাগল ছাগল, আমার আব্বু একজন ভালো মানুষ। আর আমার আব্বুর দাদা ছিল জমিদার। আমাদের নিজস্ব ব্যবসা আছে, সোনার দোকান আছে। আর রাঙাপুরে বাজারে সব দোকান আমাদের। আমাদের জমি আছে অনেক। জমিতে চাষ করে যে টাকা আছে ওই টাকা দিয়ে আমাদের সংসারের সাথে এতিমখানা, বৃদ্ধাশ্রম চলে যায়। আর মাছের পুকুরও আছে। আমাদের খাবারের কোনো কিছু কিনতে হয় না। শাক সবজি সব ক্ষেত থেকে আসে, মাছটা পুকুর থেকে আসে। আমাদের গরুর ছাগলের খামার আছে। আর কি চাস, সব আছে আমাদের। মাহিনের কথা শুনে মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, এত কিছু আছে, অথচ এই বাড়িটা কত পুরনো। ভালো একটা বাড়ি বানাতে পারে না? ছাগল, এইটা আমাদের জমিদার বাড়ির স্মৃতি। এখানে আমরা সব ফ্যামিলি একসাথে থাকি। আমাদের ফ্যামিলিটা হইল জয়েন্ট ফ্যামিলি। আর যাদের এই বাড়িতে থাকতে ইচ্ছে করবে না তারা অন্য কোথাও বাড়ি করে থাকতে পারে। বাট আমার ফ্যামিলিতে সবাই একসাথে থাকতে ভালোবাসে।
তাই এখনও একসাথে আছে। যাই হোক, বসো। মাহিন মায়াকে বসিয়ে দিয়ে খাবার খাওয়াই দিতে যাবে, সাথে সাথে মায়া মাহিনের হাত ধরে বলল, খাওয়া দাওয়া লাগবে না, আমার হাত আছে। চুপ থাকো। আম্মু যখন বলে গেছে তখন আমার হাতে খা। কেউ এসেছে যদি দেখে তোকে আমি খাওয়াই দিচ্ছি না, অনেক বকা খাবো। আমি তো এটাই চাই। উষ্টা মারবো, খা। মাহিন মায়াকে জোর করে খাওয়াই দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। খাওয়া শেষ হইলে মাহিন মায়ার মুখ তোয়ালে দিয়ে মুছে দিল, তারপর নিজের হাত মুছে খাবারের প্লেট টেবিলের উপরে রেখে বলল, নিচে চল, আব্বু এসেছে মনে হয়, গাড়ি আসার শব্দ হলো। যাব না। চল, বেশি বুঝিস না। মাহিন মায়ার হাত ধরে আস্তে আস্তে নিচে নামলো। মাহিনের চাচু আব্বুর সামনে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে মায়াকে ইশারা করলে মায়া মাহিনের আব্বুকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তোমার বাবার নাম কি? জি, আমার নাম মায়া চৌধুরী। আমার বাসা শেরপুর। আমার আব্বুর নাম শফিক চৌধুরী। মায়ার কথা শুনে মাহিনের চাচু আব্বু রেগে গিয়ে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। মাহিন গালে হাত দিয়ে তাকালে সবাই অবাক হয়ে গেল। মায়া ভয় পেয়ে গেল। মাহিনের আম্মু বলল, তুমি শাফিন চৌধুরীর মেয়ে? জি। মাহিন, এক্ষুনি এই মেয়েকে আমার বাসা থেকে বের করে দে, না হইলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার সন্তান। চুপ করো। তোমার জন্য ছেলেটা আজ এত বড় সাহস পেল, একা বিয়ে করে নিয়ে এসেছে, তাও আবার সেই শফিক চৌধুরীর মেয়েকে। আব্বু, আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ করো। তুমি ওকে মোটেও ভালোবাসো না। আমি জানি তুমি ওকে কেন বিয়ে করছো। মাহিন, তুমি এখনই ওকে বাড়িতে দিয়ে আসবে। সম্ভব না। এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলো তুমি? দুঃখিত। আমি যা বলছি তাই করো। এখনই মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আব্বু, আমি ওকে বিয়ে করেছি। ওই আমার স্ত্রী, আমি ওকে কিভাবে রেখে আসব? ওর ফ্যামিলি জানে? না, আমি ওকে সেইমভাবে বিয়ে করেছি। মাহিনের কথা শুনে মাহিনের আব্বুর হাতে থাকা লাঠি দিয়ে সজোরে একটা বাড়ি মেরে মাহিনকে বসিয়ে দিল। মাহিনের আম্মু এগিয়ে আসতে চাইলে মাহিনের আব্বু হাত ইশারায় কাছে আসতে না করলো। মায়া ভয়ে কাঁপতে লাগলো। মাহিনের আম্মু বলল, দয়া করে ওকে মারবেন না, ওই ছোট মানুষ, ওর রাগ বেশি, আপনি ভালো করে জানেন। আমি আপনাকে বারবার বলেছিলাম ওকে এইসবের মধ্যে জানানোর দরকার নাই, কিন্তু আপনি সেদিন ওর সামনে সব কিছু বললেন। বলছিলাম কারণ আমি চাই না ওর ফ্যামিলির কোনো মেয়ের সাথে কখনো ভুলেও রিলেশন না করে। কিন্তু ওই কি করলো? আমার বিরুদ্ধে গিয়ে কাজ করলো। দুঃখিত, বেয়াদবি নেবেন না। আমাদের ফ্যামিলিতে কেন রিলেশন করতে পারবে না? আমাদের ফ্যামিলি আপনাদের কি ক্ষতি করেছে? ক্ষতি? আমাদের মান সম্মান একজন নষ্ট করে চলে গেছিল। তোমার ফ্যামিলির মানুষের মতো জঘন্য ফ্যামিলি আমি একটাও দেখি নাই। আন্টি প্লিজ, আমার সামনে আমার ফ্যামিলির দুর্নাম করতে পারেন না। আমার ফ্যামিলি কি করছে যে আপনারা এমনভাবে কথা বলছেন? আর আপনাদের কিভাবে মান সম্মান নষ্ট করলো? তোমার শুনতে হবে না। তুমি মাহিনের সাথে তোমার বাড়িতে ফিরে যাও। আর তোমার ফ্যামিলিতে বিয়ের কথা জানানোর দরকার নাই। মাহিন তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। আর তুমি যে মাহিনকে ভালোবাসো না, আমি এটা জানি। ওই তোমাকে জোর করে বিয়ে করেছে। মাহিনের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মায়ার মাহিনের আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। মায়া অবাক হয়ে বলল, আপনি সব জানেন কিভাবে আপনার কথা মতো আমার সাথে এমন করছেন নাকি? মায়া, চুপ কর, বেশি কথা বলিস না। আমার আব্বু আমাকে কি বলবে? আমি নিজের ইচ্ছে তোকে বিয়ে করেছি। তাহলে তোর আব্বু কিভাবে বলে আমাকে যে তুই জোর করে বিয়ে করছস? মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিনের আব্বু থামিয়ে দিয়ে বলল, মাহিন, তোমাকে কি বলছি কানে যায় না? আব্বু ধারণা করছে তাই, আর আমি সেম বলেছি জন্য বুঝে গেছে। আব্বু ক্ষমা করেন। 1 সপ্তাহ না হইলে আমি ওনাকে এখন থেকে কোথাও যেতে দিব না। আমি এখানে রাখবো। আর আমি একবার যখন বলছি তার মানে এখানে ওকে 1 সপ্তাহ থাকতেই হবে। যাকে ভালোবাসো না তাকে কেন এখানে রাখবে? যদি ওকে রাখো তাহলে সারা জীবনের জন্য রাখতে হবে। পরে দেখা যাবে। 1 সপ্তাহ পরে জানাবো কি করব না করব। মাহিন, বেশি বোঝা কিন্তু ভালো না। আমার যতটুকু ধারণা এই মেয়েটা কিছু জানে না। তুই ওকে বাসায় রেখে আয়। ওকে শাস্তি দেওয়ার মানে কি? আর সব দোষ তোর।
আর কিছু বলতে যাবে সাথে সাথে মাহিন বলল, প্লিজ বাজে কথা বলবেন আম্মু, দোষ কার সেটা আমি ভালো করে জানি। সবাই চুপ করো। মায়া, তুমি কি এখানে থাকতে চাও নাকি তোমার বাড়িতে চলে যেতে চাও? ওর ইচ্ছেতে আমি এখানে নিয়ে আসি নাই, তাই ওর চাইলে কি আর না চাইলে কি, এইখানে থাকবে মানে এখানে থাকবে। আমি মায়ের থেকে শুনতে যাচ্ছি। আমি এখানে থাকবো, আমি জানতে চাই কেন আমার ফ্যামিলি নিয়ে আপনাদের সমস্যা। 1 সপ্তাহ পরে বলবো, এখন চুপচাপ এখানে থাকো আর তোর ফোন বন্ধ রাখ, না হইলে তোর কি করতে পারি ভালো করে জানোস। আর আপু ভাবি আপনারা ওকে আদর করতে হবে না আর ভালো ব্যবহার একদম করবেন না। মাহিন, দেখো ওর কি দোষ, তুমি কাজটাই মোটেও ভালো করলে না। ভাবি প্লিজ। তোমাদের যেটা ভালো লাগে তাই করো, আমার কথা তো কোনো মূল্য নাই। আব্বু আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার এই কথা আমি রাখতে পারছি না। আর ওয়েট, তোর ফোন রুমে তাই না? মাহিন কথাটা বলেই সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। মায়াও মাহিনের সাথে উপরে যেতে লাগলো আর বলতে লাগলো, আমার ফোনের সাথে কি করবি? দেখ কি করি। মাহিন রুমে ঢুকে মায়ার ফোনটা হাতে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেললো। মায়ার সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো। ফোনটা মেঝে থেকে তুলে কান্না করতে করতে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার ফোন ভেঙে দিলি কেন? আমার ফোন তোর কি ক্ষতি করেছিল? মাহিন মায়ার হাত থেকে সিম দুইটা কেড়ে নিয়ে বলল, 1 সপ্তাহ পরে সব ফিরে পাবি। তুই যা বলবি তাই নাকি? তুই নিজেকে কি ভাবস? মানুষ ভাবি। কুত্তা, আমি তোর কি ক্ষতি করছি? কেন আমার সাথে এমন করছস? আমার ফ্যামিলির ভাব কি করছে তোকে? শুনতে চাস? তোর বড় ভাই রাতুল চৌধুরী, আমি যা যা তোর সাথে করছি সেম কাজ তোর ভাই আমার বড় বোনের সাথে করছে। আমাদের হাসি খুশি জীবনটা শেষ করে দিয়েছে তোর ভাই আর তোর আব্বু মিলে। মাহিনের কথা শুনে মায়া কয়েক পা পিছিয়ে গেল। মায়া কাপা কাপা কণ্ঠে বলল, এইটা আমি বিশ্বাস করি না। আমার ভাইয়ার মতো ভালো মানুষ একটাও না। আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। আর বড় ভাবিকে তো সবাই অনেক সম্মান করেন আর কত ভয় পায়। আমাদের বাড়ি তো সবাই বড় ভাবির কথা মতো চলে। তাই নাকি? এখন তো আমার বোনের কথা চলবেই। আমার বোন যে তোদের সংসার চালায়। হ্যাঁ চালায়, আমাদের বিজনেস মালিক তো ভাবিকে দিয়েছে, তো সেই তো কোম্পানি চালাবে, তাই না? আমাদের টাকায় কোম্পানি খুলে আবার বলে মালিক দিয়েছে। আপু নিজের ভাগের সব কিছু বিক্রি করে ওই কোম্পানি গড়ে তুলছে। আমি জানি না এইসব, কিন্তু যদি ভাইয়া ওই কাজ করেও থাকে, সেইখানে আমাকে বিয়ে করে কি বোঝাতে চাচ্ছ? খুব সহজ। প্রথম তো আমার বোনকে তোর ভাই দর্শন করেছিল, আমার মতো ব্ল্যাকমেইল করে বিয়ে করেছিল। লাস্টে 1 মাস আমার আপুকে নিয়ে পালিয়েছিল। ঠিক তেমন আমি তোকে নিয়ে 1 সপ্তাহ এখানে রাখবো। আমার আব্বু চাচ্চুরা যেভাবে আমার বোনকে খুঁজেছে ঠিক সেইভাবে খুঁজবে, ওকে নিয়ে চিন্তা করবে। আমার এইটাই ভালো লাগবে। আর যেভাবে 1 মাস পর আমার বোনকে ফিরিয়ে দিয়েছিল, আমার বোনকে সাথে নিয়ে এসেছে, বলেছিল আমার বোনকে বিয়ে করেছে, সবার সামনে মান সম্মান ডুবিয়ে দিয়েছে, আমি ঠিক তাই করব। মাহিনের কথা শুনে মায়া হাসতে লাগলো। মায়া হাসতে হাসতে বলল, আমি তো এই বাড়ি থেকে যাবই না। বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে আমি কেন বাপের বাড়ি যাব? আর তুই যে বোকা বলদ, আজ প্রমাণ হলো। তুই আমার ভাই আর আব্বুকে অপমান করতে গিয়ে তুই তো তোর বোনকেই সবার সামনে ছোট করছস। মানে তুই যদি এই কাজ করস, মানুষ সবাই তোর বোনকে বলবে নিজে তো পালিয়ে এসেছে, আবার ভাইকে দিয়ে ননদকে ভাগিয়ে দিয়েছে, আবার এখন ফেরত দিয়ে যাচ্ছে। তোদের বংশ খারাপ, এইসব সবাই বলবে। আর তার থেকে বড় কথা, আমার ভাই যদি এইসব করেও থাকে, তারপরও তার আর ভাইয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? তুইও যেমন আমার ভাইয়াও তেমন, তাই সব সমান সমান হয়ে গেছে। আর হ্যাঁ, আমার বাড়িতে তোর বোন রাজত্ব করছে, আমি তোর বাড়িতে করব, তাহলে আরো সমান সমান হবে। মায়ার কথাগুলো বলে চুল সরিয়ে ভাব নিয়ে চলে গেল। মাহিন ভেবাচেকা খেয়ে মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিন খাটের উপরে বসে ভাবতে লাগলো। আর এদিকে মায়া নিচে গিয়ে রান্নাঘরে গিয়ে বলল, আম্মু কি রান্না করেন? আমিও কাজে সাহায্য করি। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আম্মু আমার উপরে কেন রাগে কণ্ঠে কথা বলছেন? দেখেন আমার ভাইয়া যে অন্যায় করেছে, আপনার ছেলেও সেই একই কাজ করেছে। এখন আপনার ছেলে আর আমার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই এখন আমার উপরে রাগ দেখানো কি উচিত হচ্ছে আপনার?
মায়ার কথা শুনে মাহিনের ভাবি আপুরা মিটিমিটি হাসতে লাগলো। মাহিনের আম্মু কিছু না বলে চলে গেল। মাহিনের ভাবি বলল, বাহ, তুমি তো খুব যুক্তি দিয়ে কথা বললে। যা সত্যি তাই বলছি। মাহিন কি তোমাকে সব বলে দিয়েছে নাকি? হুম। ও আচ্ছা, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? এখানেই থাকবে নাকি চলে যাবে? এইখানে থাকবো। আমি কেন আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাব? বিয়ে যখন করছে তখন আমি এখান থেকে যাচ্ছি না। ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আর মায়া, তুমি মাহিনকে ভুল বোঝো না। আমার দেবরটা অতটা খারাপ না, ওর রাগ একটু বেশি। আর আম্মা আর আব্বাকে কষ্ট পেতে দেখে হয়তো এইরকম করেছে। তাছাড়া ওই অনেক ভালো একটা ছেলে। হয়তো, কিন্তু আমি এসব কিছুই জানতাম না। যদি জানতাম আমি মাহিনের সাথে একাই চলে আসতাম, ওর প্ল্যানে সাহায্য করতাম। কিন্তু ওই আমাকে কিছু না বলে আমার সাথে এত কিছু করলো। আচ্ছা বাদ দাও, আর তুমি যাও, রেস্ট নাও, আমরা কাজ করে নিব। না, আপনাদের সাথে কাজ করি। রুমে গেলে ওর সাথে ঝগড়া লাগবে। আচ্ছা তাহলে করো। মায়া সবার সাথে কাজ করতে লাগলো। যে কাজগুলো পারলো না সেগুলো মাহিনের ভাবিরা কাজিনসরা শিখিয়ে দিতে লাগলো। এভাবে কাজ করা শেষ করে সবার সাথে ছাদে গিয়ে বাতাস খেতে লাগলো আর গল্প করতে লাগলো। মাহিনের ভাবি মায়ার মাথায় তেল দিয়ে দিতে লাগলো। মাহিনের আম্মু হঠাৎ করে এসে বলল, ফাতেমা, তোমরা এই মেয়েটাকে জামা কাপড় সহ যা লাগবে কিনে নিয়ে আসো গা। এই মেয়ে কে আম্মু? এই মেয়ে কি আম্মু? আমার নাম আছে তো। বেয়াদব মেয়ে। মায়াকে বেয়াদব বলে চলে গেল। মাহিনের ভাবি বলল, মায়া, আম্মার মুখে মুখে কথা বলো না। আম্মার অনেক কষ্ট পেয়েছে তার মেয়েকে দেখে না, আজ 20 বছর হয়ে গেল। বুঝো তো একটা মায়ের মন কতটাই কষ্ট পেলে এমন ব্যবহার করতে পারে। আমি কিছু মনে করি নাই। আচ্ছা চলো। সবাই উঠে যার যার রুমে চলে গেল। মায়াকে মাহিনের ভাবি বোরকা দিয়ে মায়া বোরকা নিয়ে রুমে আসলো। মায়াকে মাহিনের ভাবি বোরকা দিলে মায়া বোরকা নিয়ে রুমে আসলো। এসে দেখে মাহিন শুয়ে আছে। মায়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বোরকা পরতে লাগলো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, বাহ, তুই আবার বোরকাও পরতে পারোস? ভদ্রভাবে কথা বল। তুই কি হ্যাঁ তুমি করে ডাকো? আর আমি বোরকা কেন পরতে পারবো না? তোর যে বোন বাসায় থাকলে বোরকা ছাড়া কোথাও বের হতে দেয় না। ঢাকায় থাকি জন্য নিজের মতো চলি, বাসায় গেলে ভাবির কথা মতো চলতে হয়। ভালোই করে। আপুকে তোর কিছু ছবি পাঠানো দরকার। কি? ভাবির সাথে তোর যোগাযোগ হয় নাকি? না, তাহলে ছবি কেমনে পাঠাবি? তোর বান্ধবীর থেকে নাম্বার নিয়ে পাঠাবো। মায়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মাহিন শুয়ে না থেকে বাসা থেকে বের হলো। মায়া অনেক শপিং করে সবার সাথে বাসায় ফিরলো। মায়া রুমে এসে দেখে মাহিন নাই। মায়া সব শাড়ি 3 পিস পরে দেখতে লাগলো। তারপর একটা 3 পিস পরে নিচে চলে গেল। মাহিনের আব্বুকে সোফায় চোখ বন্ধ করে বসে থাকতে দেখে মায়া আস্তে আস্তে পা টিপে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিনের আব্বু চমকে গেল, পিছনে ঘুরে তাকিয়ে বলল, তুমি এখানে? আপনি চুপচাপ শুয়ে থাকেন, আমি মাথা টিপে দেই, ভালো লাগবে। মাহিনের আব্বু না করলেও মায়া না শুনে টিপে দিতে লাগলো। এটা মাহিনের আম্মু মাহিনের ভাবি দেখলে মাহিনের ভাবি বলে, আম্মা, এই মেয়েটাই মাহিনের মতো জিদ্দি, তাই না? জানি না। কথাটা বলে রান্নাঘরে চলে গেল। মাহিনের আব্বু বলল, অনেক করেছো, এখন এখানে বসো। আর করতে হবে না, তোমার হাত তো এখন লেগে গেছে তাই না? একটু একটু। মায়া বসে মাহিনের আব্বুকে বলল, আব্বু, আপনি কি আমার উপরে রেগে আছেন? না আমি আপনাদের বাসায় থাকলে আপনার কি কোনো সমস্যা আছে? না, কিন্তু তোমার বাসার সবাই অনেক চিন্তা করবে, তাই তোমার বাসায় ফিরে যাওয়া ভালো। না, যাব না, আমি এখানে থাকবো। আচ্ছা থাকেন, আম্মুকে কাজে সাহায্য করি গা। মায়া কথাটা বলে রান্নাঘরে চলে গেল। মাহিনের আম্মু কাজ করতে না করলেও মায়া শুনলো না। মায়া সবার সাথে কাজ শেষ করে সবার সাথে বসে কথা বলতে লাগলো। 9টার দিকে সবার খাবার খেতে বসলে মায়া মাহিনের আম্মুকে বলল, আম্মু, আপনার ছেলে কোথায় গেছে? ওকে তো দেখছি না। মাহিন পাশের গ্রামে গেছে আর আজকে ফিরবে না। তুমি যদি ভয় পাও একা ঘুমাতে, তাহলে আমার রুমে চলে আসতে পারো। আর একা ঘুমাতে পারলে মাহিনের রুমে ঘুমাও। ও কিন্তু আপনার কাছে আমি ঘুমালে আব্বু কোথায় ঘুমাবে? উনি আজকে শহরে চলে যাবে। ও আচ্ছা, তাহলে আমি আপনার সাথে ঘুমাবো।
মায়া কথাগুলো বলে সবার সাথে খেতে লাগলো। খাওয়া শেষ হয়ে গেলে সবাই বসে গল্প করতে লাগলো। মায়া ওদের সাথে যত কথা বলছে তত অবাক হয়ে যাচ্ছে। মায়া হুট করে বলে উঠল, আচ্ছা, আপনারা এত নরম, এত ভালো, তাহলে ভাবি এত কঠোর কেন? একটু নরম হয়ে কথা বলে না, খালি রেগে যায় কথায় কথায়। আমার মেয়ে কখনোই রাগী ছিল না, তোমার ফ্যামিলিতে হয়তো রাগী বানিয়েছে। আপনি খালি আমার ফ্যামিলিকে সুযোগ পাইলে দোষ দেন। আচ্ছা, একটা কথা বলি, আমাকে কেউ একটু ফোন দিবেন? আম্মুর কথা খুব মনে পড়ছে। ভাই, আমাদের নিজস্ব কোনো ফোন নাই। আম্মার ফোন আছে, ওইটা দিয়ে দরকার হইলেই সবার সাথে কথা বলা হয়। ও, ওনার ফোন দিয়ে তো কল করাও যাবে না, করলে হয়তো ভাবি দেখলে বুঝে ফেলবে। মায়া মন খারাপ করে বসে থাকলো। মায়ার মন খারাপ দেখে সবাইকে যার যার রুমে চলে যেতে বলল। মাহিনের আম্মু মায়াকে নিয়ে নিজের রুমে গিয়ে বলল, এই ফোনটাই দিয়ে কল দাও। এইটা আমার ছিল, আমি ব্যবহার করি না, আমি বাটন ফোন ব্যবহার করতে ভালোবাসি। মায়া খুশি হয়ে ফোনটা হাতে নিয়ে মাহিনের আম্মুকে জড়িয়ে ধরে বলল। ধন্যবাদ আম্মু। মাহিনের আম্মু কিছু বলল না। মায়া লজ্জা পেয়ে গেল। মায়া ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। মাহিনের আম্মু মুচকি হাসলো। মায়া ওর আম্মুকে কল দিল। ওর আম্মুর সাথে কথা বলা শেষ করে মাহিনের আম্মুর পাশে শুয়ে পড়লে মাহিনের আম্মু জিজ্ঞেস করলো, কথা হয়েছে? হুম। আমার মেয়ে কেমন আছে তুমি কি জানো? আমার মেয়ের ছবি আছে কি তোমার কাছে? ছিল আমার ফোনে, কিন্তু আপনার ছেলে ভেঙে ফেলেছে। ও আচ্ছা। মাহিনের আম্মু ঘুরে চোখের পানি ফেলতে লাগলো। মায়া কিছুটা টের পেয়ে মাহিনের আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু, কান্না করেন না। আপনি চাইলে তো ভাবির সাথে দেখা করতে আমাদের বাড়িতেও যেতে পারেন। মাহিনের আম্মু কান্না করে দিল জোরে। মায়া হতভম্ব হয়ে গেল। মায়া কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। মাহিনের আম্মু বলল, আমি চাইলে আমার মেয়ের সাথে দেখা করতে পারতাম, কিন্তু মাহিনের আব্বুর মাথা ছুঁয়ে কসম করেছি কোনো দিন আতিয়ার সাথে দেখা করতে যাব না, ওর খোঁজ ও নিব না। যেদিন ও নিজে থেকে আমার বাড়িতে আসবে সেদিন তাকে দেখতে পারবো। আতিয়াকে অনেকবার বলেছিলাম বাড়িতে আসতে, কিন্তু ও আসে নাই। আম্মু, ভাবি কেন আসে না? মাহিনের আব্বু আতিয়াকে ত্যায্য কন্যা করে দিয়েছে, সেজন্য হয়তো আতিয়া আসছে না। কি? তাহলে ভাবি কিভাবে এখানে আসবে? একবার তো আমাদের সাথে যোগাযোগ করতে পারতো, কিন্তু আতিয়া ও বাপের মতো জিদ। আমার ছেলে মেয়ে দুইটাই বাপের মতো হয়েছে, তাদের জিদ জিদ থেকেই যাচ্ছে। শুধু মাঝখানে আমি পড়েছি দোটানায়, তিলে তিলে আমাকে মরতে হচ্ছে। হয়তো আমি মারা গেলে সবাই শান্তি পাবে। আম্মু, এসব কি বলেন? কান্না করেন না। মায়া মাহিনের আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। মাহিনের আম্মু কান্না করে দিল। মায়া অনেক কষ্টে মাহিনের আম্মুকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত ভাবলো। 4টার দিকে মায়া ঘুমিয়ে গেল। 9টায় ঘুম ভাঙলে অবাক হয়ে যায়। মায়া রুমের বাইরে এসে দেখে রান্না শেষ। মায়া লজ্জা পেয়ে বলল, আম্মু, আমাকে একটু ডাক দিবেন না? এত তাড়াতাড়ি উঠলে কেন? তুমি তো আমার জন্য সারা রাত ঘুমাতে পারো নাই। তা না। নবাবজাদি। মাহিন চুপ কর, বেশি কথা বলিস না। মায়া, তুমি ব্রাশ করে এসেছো? খাবার খেতে আসো। মায়া মাহিনের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার পরিবেশন করতে চাইলে মাহিনের আম্মু চেয়ারে বসিয়ে দিল। মায়া খাবার খাচ্ছিল, তখনই মাহিনের আম্মু বলল, মাহিন, মায়াকে নিয়ে গ্রামটা ঘুরে দেখা। সারাদিন বাসায় থাকতে কি ওর ভালো লাগে? আম্মু, তুমি কি আবার ওর মায়াজালে ফেসে গেলে নাকি? ভুলে যাও না, শত্রুর মেয়ে কিন্তু ওই। একটা মার দিব, যা বলছি তাই কর। মাহিন আর কিছু বলল না। খাবার খেয়ে মায়া মাহিন দুজনে রুমে চলে গেল। মায়া বোরকা পরে নিল, তারপর মাহিনের সাথে বের হলো। মাহিন সারাদিন মায়াকে নিয়ে ঘুরলো। রাত 8টায় বাসায় আসলো। বাসায় এসে খাবার খেয়ে সবার সাথে সারাদিন কোথায় কোথায় ঘুরলো এগুলো বলতে লাগলো। তারপর যার যার রুমে চলে গেল। এভাবে 6 দিন কেটে গেল। এই 7 দিনে মায়া মাহিনের প্রতি কিছুটা টান অনুভব করতে লাগলো। মায়া মাহিনের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলো। মাহিনের ঘুম ভাঙলে মায়া অন্যদিকে ঘুরে তাকায়। মাহিন উঠে বলল, তোমার তো আজকে শেষ দিন, তা কোথায় যাবে? ঢাকা নাকি শেরপুর যাবে? শেরপুর যাব। মাহিন, তোমার সাথে কিছু কথা আছে। বলো। মাহিন, তুমি আমাদের বাসায় চলো। ভাবিকে বুঝে এখানে নিয়ে আসো। আম্মু প্রতিনিয়ত ভাবির জন্য কান্না করে। আমি যে শুয়েছিলাম সেই দিন আম্মুর কান্না দেখে আমি যেন থমকে গেছিলাম। বড় ভাইয়া গেছিল, আতিয়া আপু তার সাথে দেখা করে নাই, অপমান করে বের করে দেয়। গতকাল রাতে আমি শুনেছি। কি?
ভাবি এমন কেন করলো? জানি না আপু কেন এত রাগ আমাদের ফ্যামিলির প্রতি। আম্মু বলেছে আব্বু নাকি তাকে তেজ্য কন্যা করে দিয়েছে। ও তাই বলে আপু সবার সাথে কেন সম্পর্ক নষ্ট করে দিল? আমাদের উপরে বা কেন রাগ? তুমি আমাদের বাসায় চলো। যাব। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোমাদের বাড়িতে তোমার বন্ধু হয়ে যাব। আমাকে জানতে হবে আপুর কেন রাগ। এত তেজকন্যা করলেও তো আম্মুর সাথে সম্পর্ক রাখা তার উচিত ছিল। আমার সাথে ছেলে ফ্রেন্ড দেখলে আমাকে বের করে দিবে। ওয়েট, শুনো, তোমার বড় ভাগনা আছে, ওই এবার নিউটেন, ওকে পড়ানোর জন্য একটা শিক্ষক খুঁজতে বলেছিল আমাকে। আমি ব্যবস্থার জন্য খুঁজতে পারি নাই। তুমি যাবে শিক্ষক হয়ে, খাওয়া থাকা ফ্রি। তাই নাকি? হ্যাঁ। ওকে ডান। আচ্ছা শোনো, আমি যে আপুদের বাসায় যাব এইটা কাউকে বলো না। আব্বুর কানে গেলে সমস্যা হবে। আব্বু এমন রাগ দেখাবে, বাট আমি জানি আব্বু আপুকে কত ভালোবাসে। আচ্ছা বলবো না। আচ্ছা আমি রেডি হয়ে নেই। মায়া 3 পিস পরে নিল, তারপর সব কিছু গুছিয়ে রেখে মাহিনকে বলল, আমার জিনিসপত্র যেন কেউ হাত না দেয়। আমি যখন আবার আসবো এই বাড়িতে তখন আমার গয়না জামা কাপড় পরবো। আমার বাড়ির মানুষের খেয়ে কাজ নাই। তোমার ইউজ করা জিনিস ব্যবহার করতে হবে। তাদের সবার অনেক কিছু আছে, তোমার থেকে বেশি গয়না আছে। মায়া ভেঙচি দিয়ে বলল, তোর বউকে যেন দেশ না, তুই তো আমাকে ডিভোর্স দিয়ে দিবি। আমাকে বিয়ে করছিস প্রতিশোধ নেওয়ার জন্য। মায়ার কথা শুনে মাহিন কিছু বলল না। ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে মায়া সবার সাথে বসে কান্না করছে, আর মাহিনের আম্মু কান্না করতে করতে মায়াকে খাওয়াই দিচ্ছে। মাহিন ভেবাচেকা খেয়ে বলল, আম্মু কেউ কি মারা গেছে নাকি? তোমরা মরা কান্না কেন করছো? আম্মু দেখো, ওই আমাকে মেরে ফেললো আমি জীবিত থাকা সত্ত্বেও। কর তুই। আর শুন, আমার বৌমাকে যেমন দিয়ে এসেছিস তেমন আবার মন জয় করে আমার বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি। আমি ওকে নিয়ে আসতে না, আমার বোনকে নিয়ে আসতে যাব। আমার মেয়ের সাথে আমার বৌমাকেও লাগবে। মাহিনার কথা না বাড়িয়ে টেবিলে বসলে ওর ভাবি খাবার দিল। খাবার খেয়ে মায়া আর মাহিন চলে গেল। বাসের টিকিট কেটে দুজন বাসে উঠে পড়ল। মাহিন বসে থেকে ফোন টিপতে লাগলো। হঠাৎ করে মাহিনের ফোনের দিকে তাকাতেই মায়ার রাগ উঠে গেল। মায়া মাহিনকে বলল, এই মেয়েটাকে। মাহিন সাথে সাথে মেসেঞ্জার থেকে বের হয়ে গেল। মায়া রাগের লুক নিয়ে বলল, কি হলো? মেসেঞ্জার থেকে বের হয়ে গেলি কেন? আমি আমার ফোনের দিকে তুই তাকিয়ে আসোস কেন? আমার ফোনে কে কি দিল সেটা তুই কৈফিয়ত চাওয়ার কে? তোর বউ, আমার অধিকার আছে। এখন বলো এই মেয়েটাকে। আমার গার্লফ্রেন্ড। আর কোনো কথা বলবি? মাহিনের কথা শুনে মায়ের মনটাই খারাপ হয়ে গেল। মাহিন আবার মেসেঞ্জারে গিয়ে ব্লক মারা দেখে মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো, ব্লক দিলি কেন? মেয়েটা খালি বিরক্ত করে, মেজাজটা গরম হয়ে যায়। এই কয়েকটা মেয়ের জন্য ফেসবুকে আসতে ইচ্ছে করে না। মানে গার্লফ্রেন্ড আবার বিরক্ত করে কিভাবে? আমার গার্লফ্রেন্ড না ওইগুলো। আমার কেউ আছে বোনের ননদ, কেউ আছে ভাইয়ার শালিকারা। ও আচ্ছা, আমার কাছে দে ফোন। মায়া ফোনটা কেড়ে নিয়ে এক এক করে সব মেয়েদের ব্লক করতে লাগলো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে দেখতে লাগলো। মায়া এক এক করে সব মেয়েদের ব্লক মেরে শয়তানি একটা হাসি দিয়ে মাহিনের হাতে ফোনটা দিয়ে দেয়। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। মাহিন বসা থেকে উঠে ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করে মায়ার হাতে দিয়ে বসে। মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, এটা কি? খুলে দেখো। মায়া শপিং মলের ব্যাগটা মাহিনের হাতে দিয়ে একটা বক্স বের করলো। মায়া পুরো অবাক হয়ে গেল। মাহিন অন্যদিকে তাকিয়ে থাকলো। মায়া বক্সটা খুলে দেখে ওর ভিতরে আইফোন। মায়া যেন খুশিতে মাহিনকে জড়িয়ে ধরলো। দুজন কিছুটা লজ্জা পেয়ে যায়। মায়া মাহিনকে ছেড়ে দিয়ে বলল, ধন্যবাদ, বাট আমি এই ফোনটা ব্যবহার করতে পারবো না। কেন? আমার হাতে আইফোন দেখলে সবাই সন্দেহ করবে আর জিজ্ঞেস করবে আমি এই ফোন কোথায় পাইলাম। কেন বলবে? তোমার হাত খরচ বাঁচিয়ে এই ফোন কিনছো। তোর মাথায় কি সমস্যা আছে নাকি? আমার হাত খরচ এখন কম দেয়। আগের মতো কি আমাকে পার্টি করা বা দামি জিনিস কেনা দেখেছো? না। মাহিনের কথা শুনে মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, তার মানে তুমি আমাকে সব সময় নজরে রাখতে? না মানে? শয়তান একটা। যাই হোক, তোমার কাছে রাখো। শুনো,
একটা কাজ করতে পারো, বলবে তোমার একটা ফ্রেন্ড তোমাকে এইটা গিফট করছে। নাম জিজ্ঞেস করলে কার নাম বলবো? ছেলেদের নাম তো বলা যাবে না, ছেলেদের নাম বললে আমাকে বের করে দিবে। ও আচ্ছা, মেয়ে ফ্রেন্ডদের কথা বলবে। আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। যখন প্রমাণ চাইবে তখন ওকে কাল ওর সাথে কথা বলে নিও। আচ্ছা, আমার সিম কি তুলে দিয়েছো? হ্যাঁ। দুজন কথা বলতে বলতে শেরপুর আসলে দুজন নেমে পড়ে। দুজন নেমে একটা রিক্সা নিয়ে যেতে লাগলো। বাসার সামনে নেমে মাহিন মাথা ঘুরতে লাগলো। মাহিন ভ্রুকুচকে বলল, এটা তোমার বাড়ি? কেন, কি হয়েছে? আমি যাব না। কেন? আরে চলো তো। মাহিন মায়ার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে সদর দরজার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। মায়া মাহিনের হাত ধরে ভিতরে ঢুকলো। মাহিন ভিতরে যেতে না চাইলে মায়ার রাগী লুক নিয়ে তাকালে মাহিন ভয়ে ভয়ে ভিতরে যেতে লাগলো। ভিতরে গিয়ে দেখে চশমা পরে একটা মেয়ে বসে আছে, ফাইল হাতে নিয়ে। তার পাশে দুজন ছেলে আর সামনে দুজন মহিলা বসে আছে। মায়া গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভাইয়া, আম্মু, ফুপ্পি, তোমরা সবাই কেমন আছো? সবাই মায়ার কথার উত্তর দিলে সালামের উত্তর নেওয়া দেখে মাহিন বুঝতে পারল এটাই ওর বড় আপু। মাহিনের হাত পা কাঁপতে লাগলো। মাহিনের দিকে ওর বোন তাকিয়ে বলল, এই ছেলেটাই কে মায়া? জি ভাবি, আপনি না বলেছিলেন রায়হানকে পড়ানোর জন্য একটা শিক্ষক খুঁজতে, তাই ওনাকে নিয়ে এসেছি। আমাদের ভার্সিটিতে পড়ে, অনেক ভালো স্টুডেন্ট। ওই গরিব ঘরের তো, তাই ওকে নিয়ে আসলাম। নিজের খরচ চালানোর জন্য পড়াতে রাজি হয়েছে। ও আচ্ছা, তোমার নাম কি? মাহিন নিজের নাম বলতে যাবে, সাথে সাথে মায়া বলে উঠল, ওর নাম রাজু। তোমাকে জিজ্ঞেস করছি নাকি? না মানে, তাহলে তুমি কেন উত্তর দিচ্ছ? যাও, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর তোমার বাসা কই? ওর বাসা ঢাকায়, বস্তিতে থাকে ওই। আম্মু, মায়াকে কিছু বলবেন? মায়ার আম্মু কিছু বলতে যাবে তার আগেই রাতুল বলে উঠল, এই মায়া, তুই রুমে যা, তোর ভাবির মাথা গরম করে দিচ্ছে কেন? না মানে, রাজু একটু লাজুক টাইপের, কথা বলতে শরম পায়, তাই আমাকে আগেই বলে দিয়েছে আমি যেন কথা বলি। নিজে যখন কথা বলতে পারে না, তাহলে রায়হানকে কিভাবে সামলাবে? তুমি জানো না রায়হান কেমন দুষ্টু? ম্যাম, আমাকে সুযোগ দেন, দেখেন আমি আপনার ছেলেকে ঠিক করে ফেলতে পারবো। আচ্ছা, দেখা যাবে। মায়া যখন নিয়ে এসেছে তখন আর কি করার। আর তোমাকে মায়া তো সব বলেছে, তাই না? আর তুমি বলছি বলে কিছু মনে করো না। জি। আতিয়া মাহিনের সম্পর্কে আরো কিছু জেনে কাজের ছেলেটাকে দিয়ে একটা রুম দেখিয়ে দিল। মাহিন রুমে গিয়ে খাটের উপরে বসে পড়ল। ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে নিল। মায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মাহিনের রুমে খাবার দিলে মাহিন অল্প খেয়ে রুমে শুয়ে থাকলো। মায়া রুম থেকে বের হয়ে খাবার খেতে বসে বলল, আম্মু, রাজুকে খেতে দিয়েছো কি? মায়ার কথা শুনে বলে, হ্যাঁ দিয়েছি, তুই খা। মায়া খাবার খেয়ে নিল। সন্ধ্যার দিকে মাহিনের রুমে এসে রায়হান বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি নাকি আমাকে পড়াতে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি রায়হান? মাশাল্লাহ। জি, আপনাকে দেখে তো স্যার মনে হয় না। যাই হোক, চলেন আমার রুমে যাই। মাহিন রায়হানের সাথে রুম থেকে বের হয়ে রায়হানের রুমে গেলে রায়হান মাহিনকে চেয়ারে বসতে বলল। মাহিন বসতে গেলে সাথে সাথে রায়হান চেয়ার টান দিয়ে মাহিনকে ফেলে দিয়ে হাসতে লাগলো। মাহিন রায়হানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে উঠে বলল, বাহ, তুমি তো দেখি আমার মতো অনেক দুষ্টু। তাই নাকি? বেশি ব্যথা পান নাই তো? না। মাহিন চেয়ার টেনে বসলো। রায়হানকে চেয়ারে বসতে দিল। দুজন বসে বই খুলতে বললে রায়হান মাহিনকে খুলতে বলে। মাহিন বই খুলে সাথে সাথে ইলেকট্রনিক শক খায়। রায়হান জোরে জোরে হাসতে লাগলো। রায়হান বলে, সামান্য বই খুলতে পারেন না, আবার এসেছেন আমাকে পড়াতে? মাহিনের রায়হানের দিকে তাকিয়ে বলল, আর কি কি করে রাখছো? আর কিছু করি নাই, আমি বই খুলি, ওয়েট। রায়হান পায়ের নিচ থেকে তার খুলে দিয়ে বইটা খুলে দিল। তারপর মাহিনকে বলল, স্যার, আমাকে এই অঙ্কগুলো বুঝিয়ে দেন। মাহিন খাতা নিয়ে কলম হাতে নিয়ে যে একটা দাগ পড়তেই সাথে সাথে মাহিনের মুখ ভর্তি কালি লেগে গেল। চোখের ভিতরে যাওয়াতে মাহিন রুমাল দিয়ে মুছতে মুছতে ওয়াশরুমে যেতেই সাথে সাথে একটা পাঞ্চ খেলো। পাঞ্চ খেয়ে মাহিন মেঝেতে পড়ে গেল। রায়হান মাহিনকে এভাবে দেখে জোরে জোরে হাসতে লাগলো। মাহিন তারপর অনেক কষ্টে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে চোখ ধুয়ে ফেললো।
আয়নার দিকে তাকাতেই মাহিন দেখতে পেল ওর চোখ দুটো লাল হয়ে গেছে। মাহিন ভাবতে লাগলো, আমার ভাগনা দুষ্ট হইলে কি হবে? ওর বুদ্ধি তো অনেক ভালো। মাহিন ওয়াশরুম থেকে বের হইলে রায়হান বলল, এখন কি আমাকে পড়াবেন নাকি চলে যাবেন? পড়াবো। মাহিন চেয়ারে বসে ভালো একটা কলম নিয়ে পড়াতে লাগলো। 3 ঘন্টা পড়িয়ে বের হইলে রায়হান রেগে যায়। মাহিন সিঁড়ি দিয়ে নামতে যাবে, সাথে সাথে রায়হান মার্বেলগুলো মাহিনের পায়ের নিচে ছেড়ে দেয়। সাথে সাথে মাহিন মার্বেলের উপরে পা পড়তে যাবে, সাথে সাথে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ল। রায়হানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, এইসব করে যদি ভাবো আমাকে সরিয়ে দিবে তাহলে ভুল। আমি এখন থেকে যাব না, যে পর্যন্ত তোমাকে মানুষ না করতে পারি। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনাকে সরিয়ে ছাড়বো। ওকে, দেখা যাবে। মাহিন আর রায়হান দুজনই নিচে নামতে লাগলো। আতিয়া আর সবাই ওদের একসাথে নামতে দেখে অবাক হয়ে গেল। আতিয়া বলে উঠল, তুমি ওকে লাঠি ছাড়া 3 ঘন্টা পড়ালে। গুড, ভেরি গুড। উপর থেকে মায়া আর মায়ার চাচাতো বোন তুলি নামতে নামতে বলল, কি রেহেন, তুই আজকে আমাদের রুমে আসলি না কেন? ওই আজ 3 ঘন্টা পড়েছে। কি 3 ঘন্টা? বিশ্বাস করতে পারছি না। কোন স্যার নিয়ে এসেছে? এত ধৈর্যশীল স্যারের মুখ একটু দেখি। তুলির কথা শুনে মাহিন পিছনে ঘুরে তাকালে তুলি চমকে যায়। তুলি বলে, তুমি এখানে? তুই চিনোস নাকি? হ্যাঁ, বাট তুমি রায়ানকে পড়াতে এসেছো? শেষমেশ সেই আমার বাড়িতেই পড়াতে আসলাম। তাতে কি হয়েছে? না, কিছু হয় নাই। ভাবি, রায়ানের জন্য ভালো শিক্ষক নিয়ে এসেছেন। রায়ান, সাবধানে থাকিস। আতিয়া মাহিনের চোখের দিকে তাকাতেই বলে উঠল, রায়হান, তুমি স্যারের চোখে কি অবস্থা করেছো? তুমি কি ভালো হবে না? তোমাকে আমি আজ মেরে ফেলবো। আতিয়া রায়হানকে মারতে যাবে, সাথে সাথে মাহিন রায়হানের সামনে দাঁড়িয়ে বলল, আপু, ওকে মারো না তো। মাহিনের মুখ থেকে আপু ডাক শুনে আতিয়া অবাক হয়ে যায়। মাহিন সাথে সাথে বলল, সরি ম্যাম আপু বলার জন্য, বাট ম্যাম ওকে মারেন না। ওই ছোট মানুষ, এই বয়সে একটু দুষ্টুমি করবেই, আমি সামলিয়ে নিব। মাহিনের কথা শুনে রায়হান অবাক হয়ে যায়। রায়হান মনে মনে ভাবতে লাগলো, এই স্যারটা কত ভালো, আমি এত কিছু করার পরও আম্মুকে মারতে দিল না। আবার এত কিছু করলাম অথচ একবারও আম্মুর কাছে অভিযোগ করলো না। অন্য স্যারদের মতো আমাকে মার খাওয়ালো না। সরি বলছো কেন? আমাকে আপু বলে ডাকতে পারো। মাহিন ওইখান থেকে চলে গেল। রুমে গিয়ে চোখে ভাব দিতে লাগলো। হঠাৎ করে মায়া আর তুলি রুমে ঢুকে পড়ল। তুলি দরজা আটকিয়ে দিয়ে মাহিনের দিকে রাগির লুক নিয়ে তাকিয়ে বলল, তুই আর শিক্ষকতা করার জায়গা পাস নাই, আমার বাড়িতে এসেই শিক্ষকতা করতে এসেছিস। তুই আজকের ভিতরে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর লজ্জাশরম থাকলে আশা করি এখানে থাকবি না। দেখো তুলি, তুমি ভালো করে জানো আমি গরিব ঘরের ছেলে। আমার পড়াশোনার জন্য টাকার প্রয়োজন, তাই আমি এখানে চাকরি করতে এসেছি। তুমি প্লিজ এখানে এসে ঝামেলা করো না। তুলি মাহিনের কলার ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, আমি খুব ভালো করে জানি তুই এখানে এসেছিস আমাকে জ্বালানোর জন্য। দেখ, 2 মাস পর আমার বিয়ে। দয়া করে প্লিজ তুই চলে যা। কত টাকা লাগবে আমাকে বল, আমি দিয়ে দেবো। মায়া ওদের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে না থেকে চোখে ভাব দিয়ে দাও, অনেক জ্বালা করছে। কাকে বলো? আমাকে বলছোস? না, তুলিকে বলছি। মায়ার রাগ হলো, বাট কিছু বলল না। তুলি মাহিনের পাশে বসে ওড়না দিয়ে চোখে ভাব দিতে লাগলো। তুলি মাহিনকে বলল, তুমি নাম পরিবর্তন করেছো কেন? রাজু আমার ভালো নাম। কই, আগে তো বলো নেই। সারা জীবন তো ঝগড়া করে গেছো, কবে আবার আমার কথা কান দিয়ে শুনেছো? তুমি কি আমাকে এখনো ভালোবাসো? না। ও, কিন্তু আমি তোমার সামনে বিয়ে করতে পারবো না। দয়া করে চলে যাও। আমার ঠেকা নাই, আমি তো দেখতে চাই কোন বড়লোক পেয়ে আমাকে সেদিন ছেড়ে চলে এসেছিলে। আমার হবু জামাই ডাক্তার। ভালো। তুমি কি সিগারেট খাও নাকি? ঠোঁটগুলো কেমন যেন হয়ে গেছে। দেখি ঠোঁটের এগুলো কি? তুলি মাহিনের ঠোঁটে হাত দিতেই মায়ার রাগ উঠে গেল। মায়া তাড়াতাড়ি করে তুলিকে সরিয়ে দিল। তুলি অবাক হয়ে বলল, কি হয়েছে? না কিছু না। তুলি চল, কেউ বুঝতে পারলে খবর আছে কিন্তু। চল তাড়াতাড়ি। আর একটু থাকি। ওর চোখের কি অবস্থা করেছে রায়ন। আর ঠোঁটে কালি বসছে, মুছে দিয়ে যাই। তোকে ওসব ভাবতে হবে না, ওর নিজেরটা নিজে ভেবে নেবে।
মায়ার কথায় পাত্তা না দিয়ে মাহিনের ঠোঁটের অনেকটাই কাছে গেলে মায়া রেগে গিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহিন মনে মনে হাসতে লাগলো। মাহিন তুলিকে সরিয়ে দিয়ে বলল, যা, এখন থেকে নাটক করস বোনের সামনে। কিসের নাটক করলাম? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? তোর সাথে কেমন ব্যবহার করব? তুই হইলি একটা লোভী মেয়ে, তুই আবার আমার লাইফটা নষ্ট করার জন্য আবার কেয়ার নিচ্ছিস, তাই না? আমি কি বুঝি না নাকি? বোঝে যখন চলে যাও আমার বাড়ি থেকে। যাব না, আমি তোর জন্য এখানে আসি নাই, তুই আমার আশেপাশে আসিস না। মাহিন কথাটা বলে বারান্দায় চলে গেল। তুলি রুম থেকে চলে গেল। রাতে খাবার খাওয়ার সময় সবার সাথে বসে খেতে লাগলো। এভাবে 7 দিন কেটে গেল। রায়হানের মোটামুটি মাহিনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। মাহিন আর সবাই রাতে খাবার খাচ্ছিল। হঠাৎ করে কেউ বলে উঠল, মাহিন তুই এখানে? মিতু মুখ থেকে মাহিন ডাক শুনে আতিয়া চমকে গেল। আতিয়া মিতুর দিকে তাকিয়ে বলল, মাহিনকে? মাহিনকে মানে? আরে তোর ছোট ভাইকে বলছি। কি আমার ছোট ভাই মানে? এভাবে অবাক হয়ে যাচ্ছিস কেন? কি রে দুষ্টু, তুই কি তোর আব্বুকে বলস না তুই মাহিন? মাহিন মিতুকে চুপ থাকতে ইশারা করলো। মিতু ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুই আমাকে কি ইশারা করস? উফ আপু, তুমি কি ইশারা বোঝো না? তোমায় চুপ থাকতে বলি, বোঝো না নাকি? মাহিনকে কথা বলা দেখে আতিয়া অবাক চোখে মাহিনের দিকে তাকিয়ে মাহিনের কাছে গিয়ে ভেজা চোখে বলল, তুমি মাহিন? না মানে আপু, আমি মাহিন না, আমি মাহিনের বন্ধু রাজু। আমি সত্যিটাই জানতে চাচ্ছি, তুমি মাহিন কিনা সেটাই বলো। হ্যাঁ আমি মাহিন। মাহিন কথাটা বলে মাথা নিচু করে ফেললো। ভয়ে কাঁপতে লাগলো। সবাইকে অবাক করে দিয়ে আতিয়া মাহিনকে জড়িয়ে ধরে মাহিনের সারা মুখে চুমু খেতে লাগলো। কান্না করতে করতে বলল, আমার কলিজার টুকরাটাই কত বড় হয়ে গেছে। আমার কাছে মিথ্যা পরিচয় দিয়ে কেন এসেছিস? যদি তুমি ঢুকতে না দিতে, ভাইয়ার মতো আমাকে যদি বের করে দিতে, তাই। কি বলো, তোমাকে কেন বের করে দিব আমরা? আর কোন ভাইয়াকে আমরা আবার বের করে দিলাম? কেন? বড় ভাইয়া তো নাকি আপনাদের এখানে এসেছিল, আর আপনারা নাকি ভাইয়াকে বের করে দিয়েছেন। এইটাই মিথ্যা কথা, ভাইয়া কখনোই এখানে আসে নাই। তোকে এইসব কে বলেছে? আব্বুকে ভাইয়া এইসব বলেছিল, আর আব্বু আমাকে তোমার কথা বলেছিল। আমার বড় বোন আছে, আর তার সাথে কি হয়েছে সব বলছে। আর ভাইয়া ও নাকি এখানে এসেছিল, বের করে দিয়েছে, যার কারণে আমি মায়ার সাহায্য নিয়ে এখানে এসেছি। আব্বু আমার কথা বলে? হ্যাঁ আপু, তুমি আব্বুর উপরে রাগ করে থাকতেই পারো, কিন্তু আম্মুর সাথে কেন রাগ করে আছো? তুমি আম্মুকে এত কষ্ট কেন দিচ্ছ? আব্বু আম্মু তো আমার মুখ দেখতে চান না। এমন কি আমার নামও নাকি ওই বাড়িতে উচ্চারণ করে না। তাহলে সেখানে আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব? এটা সম্পূর্ণ ভুল কথা। আম্মু তো... মায়া আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন থামিয়ে দিল। আতিয়া অবাক হয়ে মায়ার দিকে তাকালে মায়া বলল, না মানে আপনার আম্মু আপনার জন্য কত কষ্ট পাচ্ছে, আপনার কোনো ধারণা নেই ওনারা আপনাকে কতটা ভালোবাসে। তুমি কিভাবে জানলে? মায়া থতমত খেয়ে গেল। মাহিন তখন বলে উঠল, আসলে মায়া তো আমার ক্লাসমেট আর ফ্রেন্ড, যার কারণে আম্মুর সাথে আমাকে কথা বলতে দেখেছিল, আর সব শুনেছে। আম্মুর সাথেও কথা বলছে, তাই ওই মোটামুটি সব জানে। ও আচ্ছা। আপু, তুমি প্লিজ আম্মুর সাথে একবার কথা বলো। আম্মুর কষ্ট আমার আর সহ্য হয় না। আমি তোমাকে নিতে এসেছি, প্লিজ চলো। আমার এখন যাওয়া সম্ভব না, আমি একটু অফিসের কাজে ব্যস্ত আছি। কবে ফ্রি হবে তুমি আম্মুর সাথে? তো একবার ভিডিও কলে কথা বলতে পারো। আচ্ছা, পরে কথা বলবো। আমার এখন অফিস যেতে হবে, আর তুই এখানে থাকিস, আবার চলে যাস না। আতিয়া হাত ধুয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতুল মাহিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে চলে যায়। মিতু মাহিনের কাছে এসে কান ধরে বলে, তুই এখানে এসেছিস, আমাকে আগে কেন বলস নাই? আর তুই তো তোর বোনের সম্পর্কে কিছু জানতি না। আব্বু আমাকে বলেছে তাই জানি। আর আপু তুমি এখানে কেন? উনি আমার বড় বোন। কি? তাহলে আপু তুমি আমাদের এইখানে কেন যেতে? তোর বড় ভাইয়ের থেকে খবর নিতে যেতাম, কিন্তু ওই তো সবসময় বলতো আঙ্কেল আন্টি আতিয়ার কথা শুনতে পারে না, সবসময় তো বদনাম করতো। বাসায় একবার যাই, তারপর মিথ্যা বলার শাস্তি কি হতে পারে দেখাবো মজা।
মায়ার আম্মু মাহিনের সাথে কথা বলতে লাগলো, তারপর সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। হঠাৎ রায়হান বলে উঠল, মামা আই এম সরি। আরে আব্বু, সরি বলতে হবে না। আমিও তোমার মতো আগে দুষ্টু ছিলাম, তাই আমি এইসবে অনেক এনজয় করছি। মামা আজকে আমাকে তুমি স্কুলে রেখে আসবে? আমি তো নিয়ে যাচ্ছি, আবার তোর মামার কেন যেতে হবে? তোমরা দুজনেই চলো, তাহলে আরো মজা হবে। আচ্ছা তুমি যাও, রেডি হয়ে আসো। মাহিন কথাটা বলে খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে যায়। মাহিন রেডি হয়ে বাইরে দাঁড়ালে রায়হান আর মায়া এসে গাড়িতে উঠলো। মাহিন ড্রাইভিং করার জন্য সামনে বসলো। মায়া উঠতে যাবে তখনই হঠাৎ করে দৌড়ে তুলি মাহিনের পাশের সিটে বসলো। মায়া রাগ হইলেও কিছু বলল না। রায়হান বলে উঠল, ফুপ্পি তুমি কোথাও যাবে নাকি? তোমাকে স্কুলে ছেড়ে আসতে যাব, আর এই সময়ও কাটবে সারাদিন, আর একটুও সময় কাটাবে সারাদিন। বাসায় থাকতে ভালো লাগছে না। ও আচ্ছা। মাহিন গাড়ি চালাতে লাগলো। চারজন টুকটাক গল্প করে রায়হানকে স্কুলে ছেড়ে আসলে তুলি মাহিনকে বলল, এই শোনো, সামনে একটা লেক আছে, ওখানে নিয়ে চলো। কেন? যা বলছি তাই করো, মেজাজটা বিগড়ে আছে। পানি দিব নাকি? মাহিন, আমি সিরিয়াসলি রেগে আছি, তাড়াতাড়ি যাবে কিনা বলো। তুলি ড্রাইভিং করতেই মাহিনের কোলে বসতে যাবে, সাথে সাথে মায়া রেগে গিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন বলল, উফ তুলি, বাড়াবাড়ি করবে না তো। যাও নিজের সিটে বসো, আমি নিয়ে যাচ্ছি। ভালোই ভালোই কাজ হয় না। তুই ভালো করে জানিস আমার রাগ উঠলে আমি কি করতে পারি। একটু লজ্জা পাওয়া দরকার তোমার। আমি তোমার জামাই না যে ওইসব করতে আসবে। তোমার হবু জামাইয়ের সাথে করো গা ওইসব, বুঝলে? চুপ করে যা তো। মাহিন তুলির কথা মতো গাড়িটা এক সাইডে রেখে হেঁটে লেকের পাড়ে চলে গেল। তুলি কিছুটা ফাঁকা জায়গায় গিয়ে মাহিনের কলার ধরে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে বলল, তুই ভাবির ভাই, আমাকে আগে কেন বলস নাই? কেন আমাকে আগে বলস নাই? তুই আসলে গরিবের ছেলে না? তুই কি ভাবস আমি তোকে না পাইলে অন্য কাউকে হতে দেব? কখনো না। আমি আজকেই তোকে মেরে ফেলবো। তুলি এসব কি করছিস? মাহিন আমার হাত ধরো। মায়া, তুই ওখান থেকে সর, ওকে আমি মেরেই ফেলবো। তুলি ভুলে যাস না, ওই কিন্তু ভাবির ভাই। যদি কিছু হয় আমাদের ভাবি ছাড়বে না। মায়া কথাটা বলে মাহিনের হাত ধরে টেনে তুলতে গেলে মাহিন সোজা মায়ের উপর পড়ল। মাহিন সোজা মায়ার ঠোঁটে কিস করে দিয়ে মায়া হাঁ হয়ে যায়। মাহিন চোখ মেরে উঠে বলল, তুলি, তোমাকে এখন থেকে ধাক্কা দিলে কেমন হবে? তোর সাহস থাকলে দিয়ে দেখ। থাক, মূর্খ মাইয়ার সাথে তর্ক করে লাভ নাই। মাহিন শার্ট খুলে শার্টের পানি ফেলতে ফেলতে যেতে লাগলো। মাহিনের দিকে মেয়েদের তাকাতে দেখে মায়ার রাগে শরীর জ্বলতে লাগলো। মায়া তুলির জন্য কিছু বলতেও পারছে না। মায়া দৌড়ে গিয়ে মাহিনের মাথার চুল মুছে দিতে লাগলো। তুলি রেগে গিয়ে বলল, তুই আবার ওর মাথায় পানি মুছে দিচ্ছিস কেন? আরে ওর জ্বর আসলে আমরা ধরা পড়ে যাব তো। তুলি কিছু না বলে গাড়িতে উঠে চলে যায়। মায়া ডাকলে শুনে না। মাহিনের এবার রাগ উঠে গেল। মায়া মাহিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এইবার তুই বল, তুলির সাথে তোর কি সম্পর্ক? আর এত মেয়েদের সামনে শরীর দেখে কি বোঝাতে চাস? তুলি আমার এক্স গার্লফ্রেন্ড। বাহ বাহ, খুব ভালো। আর কত মেয়ে তোর এক্স গার্লফ্রেন্ড রে? অনেকগুলো। এখন বলো কিভাবে যাব? ওয়েট, আমার ব্যাগে দেখি টাকা আছে নাকি। মায়া ব্যাগ চেক করে দেখে টাকা নাই। মাহিন নিজের ওয়ালেট বের করে দেখে কিছু টাকা ভেজে নাই। মাহিন ওই টাকা বের করে মায়ার হাতে দিয়ে শার্টটা পরে যেতে লাগলো। একটা রিক্সা নিয়ে যেতে লাগলো। মায়া মাহিনের মাথা ভালো করে মুছে দিল। বাসার সামনে নেমে মাহিন আর মায়া ভাড়া দিয়ে সোজা বাসার ভিতরে গেল। মাহিন নিজের রুমে ঢুকে পড়লো। মায়া উপরে চলে গেল। মায়া তুলির দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, এটা কি হলো? তুই এমন করলি কেন? বেশ করেছি, ওর দিকে বেশি টানছিলি, তাই ঠিক কাজ করেছি। তুই জানোস ও আমাকে ধোকা দিয়েছে? কিভাবে? আমার সাথে 2 বছর প্রেম করেছে। আমাকে মিথ্যাও বলতো। ও নাকি গরিবের ছেলে। আমাকে যদি ও সত্যি বলতো, আজ আমি ওই ঘরের বউ হয়ে যেতে পারতাম। শুধুমাত্র ওর মিথ্যা বলার কারণে আজ আমরা আলাদা। ও তা ছেড়ে দিয়েছে কে প্রথম, তুই নাকি ওই? আমি, বাট কে জানতো কুত্তার ভাবির ভাই। আমি ভেবেছিলাম গরিব জানলে কেউ মেনে নেবে না, দুজন পরে অনেক কষ্ট পাবো, ভেবেই ব্রেকআপ করে নি। ও আচ্ছা, ভালোই করছস। ওই একটা লুচ্চা ছেলে মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়। না জানি কত মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছে কে জানে।
ধুর কি যাতা বলস, ও খারাপ ছেলে না, রাগ বেশি তাই, বাট ও অনেক ভালো ছেলে। আমার সাথে 2 বছর প্রেম করেছে। আমি ওর সাথে মাঝে মাঝে রোমান্টিক হতে গেলে ও পালিয়ে যাইতো। আমার কোলে মাথা দেওয়া ছাড়া আজ পর্যন্ত আমার সাথে কিছুই করে নাই। আমি কতবার কিস করতে গেছি, সবসময় এড়িয়ে যাইতো। তার মানে তোকে ভালোই বাসতো না। ধুর না, ওই আমাকে অনেক ভালোবাসতো। ও শুধু বলতো বিয়ের পর যত রোম্যান্স করা লাগে করবে, বিয়ের আগে করবে না। ও আচ্ছা। মায়া, আমার একটা উপকার কর না, তুই আমার হবুবরকে বিয়ে করে নে, আর আমাকে মাহিনের সাথে আগের মতো সম্পর্ক তৈরি করে দিবি। কি? তোদের সম্পর্ক তোরা ঠিক কর, আমাকে টানিস না। আর আমি কেন তোর হবু জামাইকে বিয়ে করব? যা ভাগ। মায়া দাঁতে দাঁত চেপে ওয়াশরুমে চলে গেল আর ওয়াশরুমে গিয়ে মনে মনে বলল, আইসে আমার জামাইকে নাকি আমি ওকে দিব। দরকার হইলে আমার জামাইকে খুন করে জেলে যাব, তাও তো নিজের জামাইকে অন্য কাউকে দিব না। একবার খালি ভাবি তার ফ্যামিলির সাথে মিল হোক, তার ভেতরে ভাবিকে বলে দিব মাহিনের কথা। মায়া কথাগুলো ভেবে জামা পরিবর্তন করে নিল আর মাহিন গোসল করে এসে ওর আম্মুর সাথে কথা বলতে লাগলো। মায়ার সাথে কথা বলতে চাইলে মাহিন রুম থেকে বের হইলে মায়া রুমে গিয়ে নক করলো। মায়া দরজা খুলে দিয়ে দেখে মাহিন। মায়া, আম্মু কথা বলবে? মায়া ফোনটা হাতে নিয়ে অন্য রুমে গিয়ে কথা বলতে লাগলো। তুলি মাহিনের কলার ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গিয়ে খাটের উপরে ফেলে দিয়ে মাহিনের উপরে উঠতে যাবে, সাথে সাথে মাহিন উঠে বলল, তুলি বাড়াবাড়ি করবে না, গরিব জন্য তো ছেড়ে চলে গেছিলে, আর আজ কি না আসল পরিচয় জেনে তো পাগলামি। শোনো, আমি তোমাকে আগে ভালোবাসতাম, এখন বাসি না। আমি অন্য কাউকে ভালোবাসি, তাই বিরক্ত করবে না। মাহিন তুলিকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হলো। মায়া রেগে গিয়ে মাহিনের ফোন হাতে দিয়ে চলে গেল। মাহিন কিছু না বলে রুমে গেল। সন্ধ্যার সময় আতিয়া বাসায় আসলে মাহিন রুমে আসে। মাহিনকে শুয়ে থাকতে দেখে মাহিনের পাশে বসলে আতিয়া কপালে হাত দিয়ে বলল, মাহিন, তোর জ্বর এসেছে? না আপু, একটু শরীর গরম হয়েছে। আপু তুমি ফ্রেশ হয়ে আসো, আমি আম্মুকে কল দেই। আম্মু অপেক্ষা করে বসে আছে। আমার খুব ভয় করছে রে ভাই, যদি আব্বু জেনে যায় আম্মুকে অনেক বকা দিবে। ও আমার তো খেয়াল নাই। আম্মু তো আব্বুকে কসম করেছিল তোমার সাথে যোগাযোগ করতে পারবে না যেই পর্যন্ত তুমি ওই বাড়িতে না যাবে। আপু তুমি আমার সাথে চলো, তোমার অফিস আপাতত মিতু আপু দেখো। বাহ, আঙ্কেল তো দেখাশোনা করছে। আমার অনেক ভয় করছে রে। ভয় পাও না তো, আমি তো আছি। আচ্ছা আমি তাহলে রেডি হই। আচ্ছা আপু, মায়াকে নিয়ে ও যেতে বলছে আম্মু। আচ্ছা নিয়ে যাব। তুমি রেডি হও গা, আমি মায়াকে আর রায়হানকে রেডি হয়ে নিতে বলি। আচ্ছা। মাহিন উঠে রায়হানের রুমে যায়। রায়হানকে রেডি হতে বলে মায়ার রুমে গেলে দেখে তুলি আর মায়া শুয়ে থেকে বই পড়ছে। মাহিন মায়াকে বলল, মায়া রেডি হয়ে নাও, আমরা বাড়িতে যাব। ভাবি কি রাজি হয়েছে? হ্যাঁ। আমিও যাব। আপনার ইচ্ছে। মাহিন কথাটা বলে চলে গেল। নিজের রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। তারপর রেডি হয়ে সোফায় বসতে থাকলে আতিয়ার সাথে সবাই যেতে চাইলো। পরে মাহিন সবাইকে রেডি হয়ে নিতে বলল। মাহিন ওর আম্মুকে কল দিয়ে বলে দিল। তারপর সবাই রেডি হইলে 9টার দিকে গাড়িতে সবাই রওনা দিল। রায়হান মাহিন একসাথে বসে গল্প করতে লাগলো। রাত 12টার দিকে সবাই গাড়ি থেকে নামলো। আতিয়ার বুকে শান্তি অনুভব করতে লাগলো। চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। মাহিনদের গাড়ি দেখে সবাই গাড়িতে উঠে বসলো। মাহিনের আম্মু মাহিনকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলো কত দূর ওরা। মাহিন বলল, আম্মু, আমরা গাড়িতে উঠেছি, আর 10 মিনিট লাগবে। তুমি এত উত্তেজিত হয়েও না তো। মাহিন ওর আম্মুকে বুঝিয়ে কল কেটে দিল। আতিয়া বাহিরে দেখতে লাগলো, আবেগময় হয়ে গেল। রাতুল আতিয়াকে সামলাতে লাগলো। মাহিনদের বাড়ির সামনে গাড়ি থামতেই সবাই নেমে পড়লো। আতিয়ার পা যেন ভিতরে চলছিল না। তখনই মাহিন হাত ধরে নিয়ে যেতে লাগলো। সদর দরজা খুলে দিলে আতিয়া ওর আম্মুকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? তোমাদের কথা তো মনে পড়ে আম্মা, কিন্তু যেখানে তোমরা আমার নাম নাও না সেখানে কিভাবে আসতাম? তোর আব্বু না হয় রাগের মাথায় এত কিছু বলেছিল, তাই বলে তুই এভাবে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিবি? আম্মু, আপুর দোষ নাই, সব দোষ তো থাক, এখন কিছু বলতে চাচ্ছি না। আম্মু সবাইকে নিয়ে যাও। সবাই বাসার ভিতরে ঢুকলো। আতিয়া সবার সাথে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। রায়হান বলে উঠল, ধ্যাত, আমি চলে গেলাম, আমার দিকে কেউ তাকায় না। আমি যে তাদের নাতি হই সেদিকে কোনো খেয়ালই নাই। রায়হানের কথা শুনে সবাই হেসে দিল।
মাহিনের আম্মু রায়হানের কাছে গিয়ে বলল। দুঃখিত ছোট জামাই বাবু। কথাটা বলে রায়হানকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিল। তারপর আতিয়া সবার সাথে পরিচয় করিয়ে দিল। আতিয়া ওর আব্বুকে খুঁজতে লাগলো। মাহিন ইশারা করলে আতিয়া আস্তে আস্তে ওর আব্বুর দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু মাহিনের আব্বু রুমের দিকে হাঁটা দিল। তখনই মাহিন রায়হানকে ইশারা করলে রায়হান বলল। আসসালামু আলাইকুম নানা যান, কোথায় যাচ্ছেন? ওইটা আমার রুম, আপনি কেন ওইদিকে যান? রায়হানের কথা শুনে মাহিনের আব্বু অবাক হয়ে পিছনে তাকালো। রায়হান গিয়ে মাহিনের আব্বুর কাছে গেলে মাহিনের আব্বু বলল। ওয়ালাইকুম সালাম। আপনারা বুড়াবুড়ি রুমে থাকতে হবে না, আমি আপনার জন্য সুন্দর একটা রুম রেখে দিয়েছি। তাই কিভাবে আপনি জানতেন আমি আসব? ভিতরে আসো। রায়হান মাহিনের আব্বুর সাথে রুমে গেল। মাহিনের আব্বু রায়হানের সাথে অনেক গল্প করতে লাগলো, কিন্তু আতিয়ার দিকে ফিরেও তাকালো না। মাহিন আতিয়ার কাঁধে হাত দিয়ে বলল। আপু, কষ্ট পাও না? আব্বু অভিমান করে আছে। অভিমান কি তার শুধু আছে? সেই ভুলে যাচ্ছে আমিও তার রক্ত, আমারও অভিমান কম নাই। আমি ছোট হয়ে তার কাছে ছুটে আসলাম, আর সেই বড় হয়ে কি আমাকে ক্ষমা করতে পারে না নাকি? ওর আব্বুর কথা শুনে ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহিনের আব্বু বলে উঠল। একবার তো কেউ আব্বু বলে ডাকলেও তো পারে, দূর থেকে চিল্লায় কি বোঝাইতে চাই? আতিয়া আর মাহিনের আব্বুর কথা শুনে সবাই হেসে দিল। আতিয়া দৌড়ে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল। আব্বু, আমাকে ক্ষমা করে দেন। আতিয়া পা ধরতে যাবে, সাথে সাথে মাহিনের আব্বু ধরে বুকে জড়িয়ে কান্না করে দিল। দুইজন অনেক ইমোশনাল হয়ে কথা বলতে লাগলো। দুজনকে মিল হতে দেখে সবাই অনেক খুশি হলো। তারপর মাহিনের আব্বু আতিয়াকে নিয়ে বসার রুমে এসে সবার সাথে কুশল বিনিময় করলো। তারপর বসে কথা বলে সবাইকে যার যার রুমে নিয়ে যেতে চাইলে তখনই মাহিনের ভাবি বলে। কি ব্যাপার মায়া, তোমাকে কি নতুন কোনো রুম দেখিয়ে দিতে হবে নাকি? আমিও তো গেস্ট। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি চিলে কোঠায় গিয়ে ঘুমিয়ে যাও। আমি কেন যাব? আপনার দেবরকে বলেন ওই গিয়ে ঘুমাক গা, আমি আমার রুমে গেলাম গা। মায়া আর মাহিনের ভাবির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আতিয়া কিছু বলবে তার আগে মায়া তুলিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। মায়া সোজা মাহিনের রুমে গিয়ে আলমারির চাবি বের করে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। মায়ার কাণ্ড দেখে অবাক হয়ে গেল। মাহিন রুমে এসে ব্যাগটা টেবিলের উপরে রেখে বলল। মায়া আসলে ওকে বল আমার শার্ট প্যান্টগুলো যেন আলমারিতে রাখে। কথাটা বলে চলে গেল। তুলি বোকার মতো বসে থাকলো। মায়া শাড়ি পরে আসলে তুলি বলল। তুই আবার শাড়ি পরতেও পারোস? হ্যাঁ, সব শিখে নিয়েছি, রান্না থেকে সব পারি এখন। আচ্ছা, তুই কি আগে এখানে এসেছিস নাকি? হঠাৎ এই প্রশ্ন? তুলি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে মায়ের সাথে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মায়া নামাজ পড়ে নিচে চলে যায়। নিচে গিয়ে রান্নাঘরে চলে যায়। ভাবি বলে উঠল। মায়া, তুমি কি ওদের কাউকে বলো নাই তোমাদের সম্পর্কে? আপনার দেবর কিছু বলে নাই। আপনি তো জানেন না আপনার দেবর আমার চাচাতো বোনকে ভালোবাসে। বলো কি? হ্যাঁ, ঠিক বলছি। আচ্ছা, এইসব কথা রাখেন, কেউ শুনে ফেলতে পারে। তুমি তাহলে যাও, কেউ দেখলে সন্দেহ করবে। করুক গা, বাদ দেন। মায়া সবার সাথে কাজ করতে লাগলো। তারপর কাজ শেষ করে বাইরে গিয়ে এতিমখানা বৃদ্ধাশ্রমে চলে গেল খাবার দিতে। সবাই ঘুম থেকে উঠে খাবার খেতে বসলে আতিয়া বলল। কি ব্যাপার তুলি, মায়া কোথায়? ঘুম থেকে উঠে নাই? ভাবি, আমি তো ঘুম থেকে উঠে ওকে দেখছি না। মাহিন কিছু বলতে যাবে তখনই মায়া চলে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখে বলল। ওই তো মায়া। মায়া, তুমি 12টায় আসলে আবার ওই দিকে গেছো কেন? সবার খাবার দিতে গেছিলাম আর সবার সাথে দেখা করে আসলাম। মানে কি? তুমি কি এর আগে এখানে এসেছো নাকি? আর ওয়েট, তোমার তো এই ধরনের কোনো শাড়ি নাই। মোট কথা, তুমি তো শাড়ি পরতে পারো না। ভাবি, মায়ের ভাবসাব একদম ভালো লাগছে না। জানেন ওই রাতে কি করছে? উফ তুলি, বেশি কথা বলিস না। ভাবি আমাকে এই শাড়ি দিয়েছে আর পরিয়ে দিয়েছে, আর ওনাদের সাথে মাহিনের ভিডিও কলে কথা বলছিলাম, তাই আর কি। ও আচ্ছা, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। মায়া কথাটা বলে মাহিনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো সবার সাথে। হঠাৎ করে মায়া বলে উঠল। ও সরি মাহিন, লেবু তুলে আমি বাগানে রেখে এসেছি, আজকে লেবু ছাড়া খেয়ে নাও। মন ভুলা কোথাকার। আরে আজব, বাকি লেবু 2 জায়গায় দিয়ে এসেছে, তোমারটা নিয়ে আসতে ভুলে গেছি। তুমি লেবুর বাগানও চেনো? হ্যাঁ, ভাবি দেখিয়ে দিয়েছিল।
মায়ার কথা শুনে আতিয়ার কিছুটা সন্দেহ হলো, বাট কিছু বলল না। তারপর সবাই খাবার খাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো। তখনই মাহিনের আব্বু বলল। মায়া, মায়া পিছনে ঘুরে বলল। হ্যাঁ আব্বু বলেন। মায়ার কথা শুনে সবাই হ্যাঁ হয়ে ওর দিকে তাকালে মায়া বলল। এত অবাক হওয়ার কি আছে? ভাবি আব্বু আমাকে তো আমারও আব্বু হয়। ভাবি যেমন আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু বলে। আতিয়ার সবকিছু এলোমেলো লাগছে। মাহিনের আব্বুর পাশে গিয়ে মাথায় টিপে দিতে লাগলো আর কানে কানে বলল। আব্বু, আপনার ছেলে কাউকে কিছু বলে নাই, তাই মিথ্যা বলতে হচ্ছে। আপনিও কাউকে কিছু বলবেন না, আপনার ছেলে যে পর্যন্ত কাউকে কিছু না বলবে। কি ব্যাপার, তুমি আব্বুর কানে কানে কি বলো? না কিছু না ভাবি, এখানে তো অনেক গরম, চলেন সবাইকে নিয়ে পুকুর পাড়ে যাই, ওইখানে অনেক ঠান্ডা আছে। কাহিনী কি রে? তুই এই বাড়িতে কোথায় কি আছে সব বলে দিতে পারস? আরে ভাইয়া এত সন্দেহ করো কেন? মাহিন আমাকে তো সব বলেছে, তাই না? আমি এখানে সব কিছু দেখছি। নানু ভাই, এখানে মাছ ধরা যায় না, আমি মাছ ধরবো। হ্যাঁ ধরা যায় তো, আমি আর আব্বু মিলে অনেকগুলো মাছ ধরছিলাম। মায়ার কথা শুনে ভ্রুকুচকে তাকালে বলল। ধ্যাৎ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্বপ্নে দেখেছিলাম সেটাই বললাম। আচ্ছা চলো সবাই, এখানে অনেক গরম লাগছে। সবাই পুকুর পাড়ে গেল। মায়া, মাহিন, রায়হান, তুলি সিঁড়িতে বসে মাছ মারার চেষ্টা করতে লাগলো। আতিয়া বলল। আম্মু, ভাইয়া কেন মিথুকে মিথ্যা বলতো? ওর কোনো দোষ নাই, ও যা দেখতো তাই বলতো। তাহলে কেন বলছে আমি নাকি তাকে বাসার ভিতরে ঢুকতে দেই নাই? আমি জানি না। আতিয়া কিছু বলবে, সাথে সাথে রায়হান খুশিতে চিৎকার করলে সবাই চমকে যায়। রায়হান মাছ নিয়ে এসে বলল। আম্মু দেখো কত বড় মাছ ধরছি। রাগ দেখালে মাহিনের আম্মু বলে। তাই বলে এত জোরে চিৎকার করতে হবে? আমার নাতির সাথে এত জোরে কথা বলবি না। বেশি আদর দিতে যাও না, অনেক ফাজিল একটা পোলা ওই। চুপ কর। আজান দিচ্ছে, গোসল করে চলো। তুমি তো সাঁতার জানো না, শিখবে। আমি শিখবো? তোকে এখানে শিখতে হবে না, তুই চল আমার সাথে। মাহিন আর রায়হান পুকুরে নেমে পড়ল। দুজন অনেক আনন্দ করে গোসল করতে লাগলো। গোসল করা শেষ করে দুজনে বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে মসজিদে চলে গেল। মায়া গোসল করে শাড়ি পরে নিল আর একটা চেন গলায় দিয়ে সুন্দর করে সেজে নিচে গেল। সবাই হাঁ করে তাকিয়ে থেকে দেখে বলল। কিছু বুঝতে পারছি না মায়া, তুই এখানে এমনভাবে চলছিস, মনে হয় তুই এই বাড়ির বউ। মাহিনের আম্মু কিছু বলতে যাবে, তখনই মাহিন আর রায়হান চলে আসে। মাহিন মায়াকে দেখে বলল। পেতনি পেতনি লাগছে তোমায়। ভালো শাড়ি পরতে পারো না নাকি? কেন, এই শাড়ি কি হয়েছে? কালো কালার ওইটা পরে আসো, এইটাতে কেমন যেন লাগছে। আচ্ছা যাচ্ছি। মায়া উপরে চলে গেল। কালো শাড়ি আর ম্যাচিং করে চুড়ি হার পরে নিয়ে সুন্দর করে সেজে নিচে আসলে মায়ার আম্মু বলল। কিরে মায়া, তুই এত শাড়ি কোথায় পাস? আর তুই তো আসার সময় কোনো জামা কাপড় নিয়ে আসিস নাই তো। আবার যে ড্রেস পরস তার সাথে সব ম্যাচিং করা জুতা, হিল, কাহিনী কি? মায়া ওর আম্মুর কথা শুনে বলল। আন্টি আমার জন্য সব কিনে রাখছিল, আর ওই সব রাখো, চলো সবাই ঘুরতে যাই। মায়াকে আর কেউ কিছু না বলে খাবার খেয়ে সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুরতে বের হলো। মাহিনকে দেখে সবাই সালাম দিতে লাগলো, কিছু কিছু মানুষ মায়াকেও দিতে লাগলো। আতিয়ার এবার সন্দেহ আরও দ্বিগুণ বেড়ে গেল। তুলি আতিয়ার পাশে দাঁড়িয়ে বলল। ভাবি, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। ভাবি, আমি মাহিনকে ভালোবাসি। আতিয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেল। আতিয়া বলল। কি বলো? তোমার তো বিয়ে ঠিক হয়েছে। ভাবি, এই বিয়ে আমি করতে চাই না। আমি মাহিনকে অনেক ভালোবাসি। আমি আর মাহিন 2 বছর রিলেশনে ছিলাম। আমি আপনার ভয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। এই কথা আমাকে এখন কেন বলছো? আগে কেন বলো নাই? আমি সাহস পাই নাই। আচ্ছা, বাসায় গিয়ে কথা বলবো, এখন এনজয় করো। তুলি আর কিছু না বলে ওদের সাথে ঘুরতে লাগলো। মাহিনদের সবকিছু মায়া মাহিন দুজন ঘুরে ঘুরে দেখাতে লাগলো। ঘুরতে ঘুরতে 8টার দিকে বাসায় ফিরল। সবাই ক্লান্ত হয়ে রুমে চলে গেল। এভাবে 7 দিন কেটে গেল। সকালে সবাই বসে আছে। মায়া চায়ের কাপ নিয়ে বসলে হঠাৎ করে আতিয়া বলে উঠল। আব্বা আম্মা, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। ওয়েট, তার আগে মাহিন আর তুলির সাথে কথা বলে নেই। মাহিন, এইদিকে আয় তো। হ্যাঁ আপু বলো। এই তুলিকে আগে থেকে চেনস? মাহিন এই কথা শুনে তুলির দিকে তাকিয়ে আবার আতিয়ার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ। তুই তুলির 2 বছরের রিলেশনে ছিলি?
হ্যাঁ। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিন আর কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া বলল, তাহলে বুঝলেন, তুলি মাহিনকে ভালোবাসে আর মাহিনও তুলিকে ভালোবাসে। আমি চাচ্ছি মাহিনের সাথে তুলির বিয়ে দিতে। মায়া সাথে সাথে বসা থেকে উঠে বলল, মানে তুলির তো হবু জামাই আছে, তাহলে আবার মাহিনের সাথে মানে? আমি তাকে বিয়ে করব না ভাবি, ওকে বলে দিয়েছি। আর তুই তো জানিস আমি মাহিনকে কত ভালোবাসি। মাহিন এসব কি? আব্বু, মাহিনের কথা রাখেন, আপনি কি রাজি? মায়া আরও কোনো কথা না শুনে চলে যেতে নেবে, তখনই মাহিনের আব্বু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। সবাই হতভম্ব হয়ে যায়। আতিয়া বলল, আব্বা, ওকে থাপ্পড় মারলেন কেন? এই ছেলেটার থাপ্পড় মারা উচিত। এই তুই কি এই ছেলেটাকে থাপ্পড় মারা উচিত। এই তুই কি শুরু করছস? তুই যা করবি তাই মেনে নিব? শোন, আমি একজনকে বৌমা হিসাবে মেনে নিয়েছি, আর কাউকে মেনে নিতে পারবো না। তুলি মামুনি আমাকে ক্ষমা করবে। তোমার সাথে মাহিনের বিয়ে দেওয়া সম্ভব না। সবাই অবাক হয়ে যায়। আতিয়া বলল, কেন আব্বু? তুলি অনেক ভালো মেয়ে, আর মাহিন যদি ওকে ভালোবেসে থাকে সেখানে আপনি কেন বাধা দিচ্ছেন? আপনাদের সমস্যা কি? আমার সময় এক কাজ করলেন, আবার মাহিনের সময়। দেখেন, আমি বেঁচে থাকতে আমার ভাই কষ্ট পাবে এমন কাজ আমি হতে দেব না। তুলি, দেখো, আগে যদি হইতো তাহলে আমি তোমাকে বৌমা বানিয়ে নিতাম, বাট এখন সম্ভব না। আমার অলরেডি বৌমা আছে। বৌমা আছে মানে? ও কি বিয়ে করছে নাকি? কে সে? মায়া। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। মায়ার দিকে তাকাতে মায়ের চোখে পানি দেখতে পাই। মাহিন মায়ার কাছে গিয়ে মায়ের হাত ধরে নিয়ে এসেছে। সবার সামনে দাঁড়িয়ে বলল, আপু, আমি তুলিকে ভালোবাসতাম, বাট এখন আমি তুলিকে না মায়াকে ভালোবাসি। আর একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীকে ভালোবাসা। তার মানে তুই আমার উপরে কর্তব্যর জন্য ভালোবাসোস? ছাড় আমার হাত। এইটা কেমন কথা? তুমি আমার দুই বোনের জীবন নষ্ট করতে পারো না। তোমার যাকে ইচ্ছে হবে তাকে ভালোবাসবে আর ছেড়ে দেবে, এইটা করার কোনো অধিকার নাই তোমার। ভাইয়া, আপনি ভুল বুঝছেন। তুলির সাথে আমি 2 বছর রিলেশনে ছিলাম, বাট আমি এখন ওকে ভালোবাসি না। কিন্তু কেন আর ভালোবাসি না আমি এটা বলতে চাই না। আমি যেহেতু ওকে একবার ভালোবেসেছিলাম, তাই আমি চাই না ওকে ছোট করি, তাই চুপ থাকা ভালো। আর তুলি, তোমাকে আমি সেদিন বললাম যে আমি অন্য কাউকে ভালোবাসি, তারপর পাগলামি করার মানে কি? আমি জানতাম তোমার সাথে মায়ের কোনো না কোনো সম্পর্ক আছে, না হলে তো এমনি এমনি মায়া মধ্যরাতে তোমার রুমে গিয়ে তোমার বুকে শুয়ে থাকতো না। আমার ঠিকই সন্দেহ হয়েছিল, এর জন্য আমি এত নাটক করলাম। ভাবি দেখলেন, প্রমাণ তো হইল ওদের মধ্যে সম্পর্ক আছে, নইলে কেন মায়া এই বাড়ির সব কিছু জানে। আর মাহিন তো কখনো নিজের সম্পর্কে কাউকে বলে না, আর মায়া এমনকি ওকে বলেছে। আবার লকারের এত গয়না শাড়ি এত কিছু কেমনে আসলো? তুলির কথা শুনে সবাই অবাক। আতিয়া ওর আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, ওদের বিয়ে দিয়েছেন আপনারা? এই কাজটাই কি আপনারা ঠিক করেছেন? আপনারা আর রাতুলের পরিবারের ভিতর কোনো পার্থক্য রইল না। আতিয়া, তুমি আব্বা আম্মাকে ভুল বুঝছো। কি ভুল বুঝেছি? ভাবি, ওনাদের কিছু বলবেন না। আমাদের বিয়ের সময় আব্বু আম্মু কেউ জানতো না। এইখানে এসেছে মাহিন, যখন সবাইকে বলে তখন আব্বু আম্মু আমাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেছিল, কিন্তু মাহিন জিদ করে এইখানে আমাকে রেখেছিল। মায়া প্রথম থেকে সব কিছু বলল। রাতুল আর আতিয়ার অনেক রাগ হয়, কিন্তু মাহিনকে কিছু বলতে পারে না কেউ। মাহিন বলে, আই এম সরি, রাগের বশে এমন করে ফেলছি। মাহিনের কথা শুনে মায়ার আম্মু বলে, ওদের বিয়ে মেনে নেওয়া ভালো। আমার ছেলে ভুল করছিল, সেটা আবার মাহিনও করছে, দুইটাই সমান সমান হয়ে গেছে। তখনই আতিয়া বলল, এই বিয়ে মানি না, আবার নতুন করে বিয়ে হবে, তারপর ওরা একসাথে থাকতে পারবে, তার আগে একসাথে থাকতে পারবে না। এটাই ভালো হবে। তাহলে আমার একমাত্র ছেলের বউকে আমি বড় করে অনুষ্ঠান করে নিয়ে আসব। দুই পরিবার মিলে কথা বলে বিয়ের ডেট ঠিক করে। মায়া তুলির একসাথে বিয়ে দিবে, আর সেই বিয়ের সব দায়িত্ব মাহিনের আব্বু নিবে। মাহিনদের বাড়িতে বিয়ে হবে। 1 মাস পর মাহিন মায়া তুলির একসাথে বিয়ে পড়াতে লাগলো। তুলি আর চোখে মাহিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, যেখানে আমার থাকার কথা সেখানে আজ মায়া, আর যেখানে তোমার থাকার কথা সেখানে অন্য কেউ বসে আছে। কেন যে তোমায় সেদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ যদি ধৈর্য ধরে তোমার সাথে থাকতাম, আর সব কিছু আমার হতো।
তুলির দিকে তাকালে মাহিন ভাবতে লাগলো। হায় আফসোস, সেই তো দুইজন একসাথে বিয়ের জন্য বসেছি, অথচ বিয়েটা ভিন্ন ভিন্ন মানুষের সাথে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, মায়ার মতো একজন স্ত্রী পেয়েছি। মাহিন কথাটা বলে মায়ার হাতে হাত রাখলে মায়া চমকে যায়। মাহিন সাথে সাথে হাত সরিয়ে নেয়। চারজনের বিয়ে পড়ানো শেষ হলে বাসর ঘরে তুলি আর মায়াকে বসিয়ে দিয়ে চলে যায়। দুইজন দুই রুমে স্বামীর অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। আর ওইদিকে মাহিন আর তুলির বর একসাথে বসে গল্প করছে। অনেকক্ষণ দুইজন কথা বলা শেষ করে মাহিনের কাজিনসরা ভাবিরা দুইজনকে বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কতক্ষণ লাগে? কোন জায়গায় গিয়েছিলি? তুলির সাথে বাসর করে আসলি নাকি? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলো? ভালো সাজিস না। তুই আমার সামনে তুলির সাথে প্রেম করছস। তোকে আমি বিশ্বাস করি না। তুই যে চরিত্রহীন ছেলে একটা। আচ্ছা তাই নাকি? আমি কি তাহলে লুচ্চামি শুরু করব নাকি? খবরদার আমার কাছে আসবি না। তোর সাথে আমার কোনো কথা নাই। মাহিন আস্তে আস্তে করে মায়ের সামনে গিয়ে ঘুমটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, বউটা এত পেতনিদের মতো লাগে কেন? আমাকে তো পেতনির মতোই লাগবে। আমি যে তুলি না। জান, তুলিকে আর নিয়ে শোনা তো বাসরাতে, অন্তত রাগ দেখাও না। দেখি হাত দাও তো। মায়া হাত না দিতে চাইলে মাহিন নিজের ইচ্ছে হাতটা নিয়ে এসে হাঁটু গেড়ে মায়াকে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমার ব্যক্তিগত চাঁদ, তুমি কি আমার বাচ্চার মা হবে? মাহিনের কথা শুনে মায়া লজ্জা পেয়ে গেল। মাহিন মায়ার হাতে রিংটা পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে বলল, হি হি হি, বউ রাজি আছে তার মানে? যা ফাজিল। মায়ার কথা শুনে মাহিন আরো উত্তেজিত হয়ে ঝাঁপিয়ে পড়ল।